আচ্ছা, আমরা শুরু করি। This call is now being recorded. শুনতে পাওয়া যাচ্ছে তো কথা? একজন হ্যাঁ, স্যার। কনফার্ম। হ্যাঁ, ঠিক আছে। আমরা না আগের দিন যে পড়াটা দিয়েছিলাম, যেগুলো করতে আনতে বলছিলাম, সেটা আমরা ক্লাসের শেষে একবার দেখবো। ঠিক আছে, আগে একটু পড়া হয়ে যাক, ক্লাসের শেষে ওইগুলো দেখবো কি হলো। আগের দিন আমরা যেটুকু পড়েছি তার একটা সামারি বলতে পারেন, বা আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি, যে আমরা বলেছিলাম যে শব্দবোধ একটা বিশিষ্ট জ্ঞান। সেই বিশিষ্টের জ্ঞান হতে গেলে কার কার জ্ঞান প্রয়োজন? বিশিষ্টের জ্ঞান হতে গেলে কার কার জ্ঞান প্রয়োজন? তার জন্য বিশেষ্য, বিশেষণ ও সম্বন্ধ। হ্যাঁ, বিশেষ্য, বিশেষণ এবং তাদের সম্বন্ধ, এই তিনটের জ্ঞান প্রয়োজন। শব্দবোধে ন্যায় নৈয়ায়িক সম্মত যে শব্দবোধ, তাতে আমরা জানি শব্দবোধের একটা মুখ্য বিশেষ্য হয়, বাকি সবাই তার বিশেষণ হয়, কেউ সাক্ষাৎ, কেউ পরম্পরায়। নৈয়ায়িকদের মতে যে বাক্যে অনেক পদ রয়েছে সেখানে প্রধান বিশেষ্য কে হয়? প্রথমান্ত পদের। প্রথমান্ত পদ হয় কি প্রথমান্ত পদের দ্বারা উপস্থাপিত পদার্থ হয়? উপস্থাপিত পদার্থ। হ্যাঁ, প্রথমান্ত পদের দ্বারা উপস্থাপিত যে পদার্থ সে শব্দবোধে মুখ্য বিশেষ্য হয়, আর বাকি সবাই হয় কেউ পরম্পরায়, কেউ সাক্ষাৎ, তাতে বিশেষণ হয়। এটা আমরা দেখেছিলাম আগের দিনের পড়ার। এইটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল। তার আগে আমরা শক্তি বা বৃত্তি নিয়ে আমরা দেখেছি, কিন্তু সেগুলো জাস্ট দেখার জন্য, কিন্তু এক্সাক্ট পড়ার বিষয়টা ছিল এটা। আজকে আমরা তারপরে একটু আগাবো। এমন তো হয় অনেক সময়তে যে একটা বাক্য, সেখানে কোনো প্রথমান্ত পদের পদ নেই। এমন তো অনেক সময়তেই হয়, একটা বাক্য সেখানে প্রথমান্ত পদ নেই, তাহলে সেখানে মুখ্য বিশেষ্য কে হবে? সেই জন্য একটি বাক্য এখানে লেখা আছে, নৈয়ায়িকা নাম নয়। তো এই স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, স্যার। হ্যাঁ, নৈয়ায়িকা নাম নয়ে তু প্রথমান্ত পদ সমভিব্যাহারা ভাবে। মানে নৈয়ায়িকদের মতে প্রথমান্ত পদের সমভিব্যাহার না থাকলে, মানে প্রথমান্ত পদ উপস্থিত না থাকলে বাক্যে কুত্রচিৎ কৃতিমুখ্য বিশেষ্যকঃ, কখনো কখনো কৃতিমুখ্য বিশেষ্যক শব্দবোধ হয়। কুত্রচিৎ ব্যাপার মুখ্য বিশেষ্যকঃ, কখনো কখনো ব্যাপার মুখ্য বিশেষ্যক শব্দবোধ হয়। কুত্রচিৎ নিপাতার্থ মুখ্য বিশেষ্যকশ্চ শব্দবোধ ভবতি। তাহলে প্রথমান্ত পদার্থ না থাকলে এই রকম কোথাও কোথাও কৃতিমুখ্য বিশেষ্যক শব্দবোধ, কোথাও কোথাও ব্যাপার মুখ্য বিশেষ্যক শব্দবোধ, কোথাও কোথাও নিপাতার্থ মুখ্য বিশেষ্যক শব্দবোধ হয়। সেরকম তিনটে জায়গা আমরা দেখি। যেমন যদি একটি বাক্য থাকে পচতি, শুধু পচতি, এটা তো একটা বাক্য, তাই না? একতিং বাক্যম, এখান থেকে একটা অর্থ আমরা বুঝতে পারছি। এবং এখানে দুটো পদ রয়েছে, পদসমূহ এখানে রয়েছে, কি কি? পচ আর তিপ পদসমূহ রয়েছে। আমরা জানি পদসমূহ বাক্যম, কিন্তু কিরকম পদসমূহ? আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি যুক্ত। এই পচ এবং তি-এর মধ্যে আকাঙ্ক্ষাও আছে, যোগ্যতাও আছে, আসক্তিও আছে। তাই পচতি এটা একটা বাক্য। এইবার এইখানে এখান থেকে একটা শব্দবোধ হবে। মুশকিল হলো এখান থেকে তো আমরা তো জানি নৈয়ায়িকদের মতে শব্দবোধে মুখ্য বিশেষ্য কে হয়? প্রথমান্ত পদের দ্বারা উপস্থাপিত পদার্থ। এখন প্রথমান্ত পদের দ্বারা উপস্থাপিত পদার্থ তো এখানে নেই, প্রথমান্ত পদই নেই। তাহলে কে মুখ্য বিশেষ্য হবে? না, এখানে কৃতি মুখ্য বিশেষ্যক শব্দবোধ হবে। সেটা কেমন? আমরা বারবার এটা করেছি। পচতিকে ভাঙলে পাবো পচ যুক্ত তি। পচ এর অর্থ হচ্ছে পাক ও ব্যাপার, বা শুধু পাক লিখছি। তি এর অর্থ কি হবে নৈয়ায়িকদের মতে? কৃতি। কৃতি। পাক থেকে কৃতির দিকে আমরা যাব, অনুকূলত্ব সম্বন্ধ হবে, তো পাকানুকূল কৃতি এরকম শব্দবোধ হবে। শেষে আমরা কৃতিকে রাখবো, তাই কৃতি মুখ্য বিশেষ্যক শব্দবোধ হলো। এখন কোথাও কোথাও ব্যাপার অনেক জায়গাতে আছে যে সেখানে কৃতিও থাকে না, সেই বাক্যের মধ্যে কৃতিও থাকে না, প্রথমান্ত পদও থাকে না। তাহলে সেখানে মুখ্য বিশেষ্য কে হবে? যেমন আমরা দেখি সেরকম একটা উদাহরণ। যেমন ধরুন চৈত্রেণ চৈত্রেণ সুপ্যতে,
চৈত্রেণ সুপ্রিয়তে। এই বাক্যটা কোন বাচ্চে আছে? এই ভাব বাক্য বাচ্চে। ভাব বাচ্চে না, কর্ম বাচ্চে নয়, ভাব বাচ্চে আছে, ভাব বাচ্চে আছে। ঠিক আছে, দেখুন এইখানে না তো প্রথমান্ত পদ, এখানে প্রথমান্ত পদ আছে কি? নেই। অতএব তার দ্বারা উপস্থাপ্য পদার্থ বিশেষ্য হবে, এমন ভাবার কোনো প্রয়োজন নেই। আবার এখানে কৃতিও নেই। দেখি আমরা কেন কৃতি নেই। দেখুন চৈত্রেণ, এটাকে যদি আমরা ভাঙি কি পাবো? চৈত্রযুক্ত কোন বিভক্তি পাবো? টা বিভক্তি স্যার। টা, ঠিক, টা বিভক্তি। আর সুপ্রিয়তে এটা হচ্ছে সুপ ধাতু, আর তার সাথে ইয়ক মানে কর্মবাচ্যে ত প্রত্যয় হয়েছে। তার মানে ইয়ক প্লাস ত, বা আমরা শুধু ত লিখতে পারি, যেটা কর্মবাচ্যে হয়েছে। ঠিক আছে, কর্মবাচ্যে হয়েছে। এবার দেখুন, সরি, তখন কর্মবাচ্যে বললাম, ভাববাচ্যে হয়েছে, ভাববাচ্যে হয়েছে, ভাববাচ্যে ইয়ক যুক্ত ত হয়েছে। এখন চৈত্র পদের অর্থ কি? যেহেতু এটা চৈত্র পদের অর্থ কি হবে? চৈত্র। ঠিক আছে, চৈত্র পদের অর্থ হবে চৈত্র। এখানে এই যে টা বিভক্তিটা আছে, এটা কোন কারকে হয়েছে? এখানে টা বিভক্তিটা কোন কারকে হয়েছে? স্যার কর্তৃকারক। করণ। না, করণ কারকে কি করে হবে? কর্তৃকারকে। এখানে এই চৈত্র মানে এখানে এই বাক্যটার অর্থ হচ্ছে চৈত্রের দ্বারা ঘুমানো হচ্ছে। ঠিক আছে, এখন চৈত্র ওই নিদ্রা ক্রিয়ার কর্তা, চৈত্র হলো কর্তা, আর কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, সেই জন্য এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে, টা এটা তৃতীয়া বিভক্তি। তো তার অর্থ তাহলে কি হবে? কর্তা। কিন্তু নৈয়ায়িকরা বলে এখানে কোন সূত্র দিয়ে তৃতীয়া হয়েছে? কর্তৃকরণয় তৃতীয়া, কর্তৃকরণয় তৃতীয়া। তার মানে তৃতীয়া বিভক্তির অর্থ হয় কর্তা হয়, নয়তো করণ হয়। কিন্তু নৈয়ায়িকরা বলে ওগুলো ভাবপ্রধান নির্দেশ। যেমন দ্বিতীয়া বিভক্তির অর্থ কর্মত্ব, তেমন তৃতীয়া বিভক্তির অর্থ হয় কর্তৃত্ব নয়তো করণত্ব। ঠিক আছে, তাহলে টা বিভক্তির অর্থ, এখানে যেহেতু টা বিভক্তিটা কর্তৃকারকে হয়েছে, তাই টা বিভক্তির অর্থ হবে কর্তৃত্ব, কর্তৃত্ব। আর কর্তৃত্ব মানে কৃতি, কর্তৃত্ব মানে কৃতি। ঠিক আছে, কর্তৃত্ব, টা বিভক্তির অর্থ হবে কর্তৃত্ব, কর্তৃত্ব ইজ ইকুয়াল টু কৃতি। এটা কিভাবে পেলাম? এইটা পেলাম এখান থেকে, দেখুন। স্যার, হ্যাঁ স্যার বলুন। কৃতি অর্থাৎ স্যার কৃতি অর্থাৎ কি মানে কাজ করা বোঝাচ্ছে, মানে যে কাজটা করছে? কৃতি মানে আগের দিন আমরা বলেছিলাম যে যখন আমরা কোন একটা ব্যাপার করি বা ক্রিয়া করি না, সেই ক্রিয়াটা হওয়ার আগে আমাদের আত্মাতে প্রযত্ন নামক একটা গুণ উৎপন্ন হয়। সেই ক্রিয়াটা হওয়ার আগে আমাদের আত্মাতে প্রযত্ন নামক একটা গুণ উৎপন্ন হয়, ওই প্রযত্নটাকেই কৃতি বলে। কৃতি হলো আত্মনিষ্ঠ গুণবিশেষ, যেটা ক্রিয়াকে ঘটায় বা ব্যাপারকে ঘটায়। ঠিক আছে, সেই আচ্ছা কৃতিকে কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না, ওটা আত্মনিষ্ঠ গুণ। তো কর্তৃত্ব থেকে কৃতি আমরা কিভাবে পেলাম সেটা দেখুন। দেখুন কর্তা মানে কি? কর্তা মানে কি? যে কৃতিমান, কর্তা মানে কৃতিমান। কাজটা করছে। হ্যাঁ, কর্তা মানে কৃতিমান। এবারে কর্তা, সেখানে সেটা কর্তৃ শব্দ, তার উত্তর ত্ব প্রত্যয় যোগ করা হয়েছে, কর্তৃত্ব। তাহলে এখানেও আমরা একটা ত্ব প্রত্যয় যোগ করব। কৃতিমানের সাথে ত্ব যোগ করলে কি হবে? কৃতিমানের সাথে ত্ব প্রত্যয় যোগ করলে কি হবে? কৃতিমত্ব, কৃতিমত্ব। আর কৃতিমত্ব ইজ ইকুয়াল টু কি? কৃতি। কৃতি। কৃতিমত্ব ইজ ইকুয়াল টু কৃতি। কোন ন্যায় অনুসারে? একটা নিয়ম বলা হয়েছিল, অনেকবার বলা হয়েছে এই নিয়মটা। বিশেষপাদ ভাবপ্রত্যয়ः বিশেষণম অবগাহতে। আরো একটা আছে, এইটা একটা, ওই একই অর্থে আরো একটা নিয়মও আছে। মতবন্তাদ বিহিত প্রত্যয়ः প্রকৃত্যর্থম গময়তি। মতুবন্তাদ বিহিতাহ ভাবপ্রত্যয়াহ প্রকৃত্যর্থং গময়ন্তি। এই দুই ন্যায়েরই অর্থ এক। তাই জন্য কর্তৃত্ব মানে কৃতি। ঠিক আছে, কর্তৃত্ব মানে কৃতি। তাহলে টা বিভক্তির অর্থ কি হলো এখানে? স্যার কৃতি। কৃতি হলো, ঠিক। সুপ ধাতু আছে, এখন সুপ ধাতুর অর্থ কি? ঘুমনো। ঠিক আছে, স্বাপক্রিয়া, স্বাপক্রিয়া, স্বাপক্রিয়া মানে নিদ্রা ক্রিয়া। ঠিক আছে, সেটা তো একটা ক্রিয়া, স্বাপ ব্যাপার। আচ্ছা, এইবার ভাবুন, এই যে ভাববাচ্যে যখন যে ত প্রত্যয়টা হয়েছে, আখ্যাত প্রত্যয়, ভাববাচ্যে আখ্যাত, দেখুন ভাববাচ্য মানে কি? যেখানে আখ্যাতের দ্বারা ভাব উক্ত হয়।
কর্তৃবাচ্য বা যেখানে আখ্যাতের দ্বারা কর্তা উক্ত হয়, কর্মবাচ্য যেখানে আখ্যাতের দ্বারা কর্ম উক্ত হয়, এটা ভাববাচ্য মানে যেখানে আখ্যাতের দ্বারা ভাব উক্ত হয়। এখানে আখ্যাত প্রত্যয় এইটা ইয়ক যুক্ত ত, এটা আখ্যাত প্রত্যয়। এই আখ্যাত প্রত্যয়ের দ্বারা কে উক্ত হবে? ভাব। ভাব মানে কি? ক্রিয়া, যেটা ধাতু অর্থ। ভাব, ক্রিয়া, ধাতু অর্থ, ব্যাপার, এগুলো সব এক জিনিস, ঠিক আছে? তাহলে এই ত প্রত্যয়ের দ্বারা কে উক্ত হবে? ধাতু অর্থ বা ভাব। সেটা কার অর্থ? সেটা এই সুখ ধাতুর অর্থ। তাই এখানে ভাববাচ্যে এই আখ্যাত প্রত্যয়ের আলাদা কোনো আমরা অর্থ ধরবো না, এর অর্থ এই ধাতু অর্থ। ধাতু অর্থটাই এই প্রত্যয়ের অর্থ। প্রত্যয়টা এখানে পদ সাধুত্বের জন্য দেওয়া রয়েছে। প্রত্যয়টা এখানে পদ সাধুত্বের জন্য দেওয়া রয়েছে। ভাববাচ্যে প্রত্যয়ের আমরা আখ্যাত প্রত্যয়ের আলাদা করে কোনো অর্থ ধরবো না, ধাতু অর্থটাই ওই প্রত্যয়ের অর্থ। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? ভাববাচ্যে আখ্যাত প্রত্যয়ের আলাদা করে কোনো অর্থ হয় না, ধাতু অর্থটাই ওই প্রত্যয়ের অর্থ, ঠিক আছে? এইবার দেখুন, স্বাপহ এটা ব্যাপার। তার মানে কি এই বাক্যে আখ্যাত প্রত্যয়ের অর্থকৃতি এরকম কোনো অর্থ নেই। আখ্যাত প্রত্যয়ের যে অর্থকৃতি এরকম অর্থ নেই। এখানে যে কর্তৃত্ব আছে এটা আখ্যাত প্রত্যয়ের অর্থ নয়, এটা সুখ প্রত্যয়ের অর্থ, ঠিক আছে? তাহলে দেখুন ওইখানে এই চরিত্রের অন্বয় হবে, চরিত্রের অন্বয় এই কৃতিতে হবে। কোন সম্বন্ধে হবে বলুন তো? চরিত্র কৃতিতে গিয়ে কোন সম্বন্ধে উন্নীত হবে? বুঝে যাচ্ছে না? দেখুন, আমরা যদি কৃতির থেকে চরিত্রের দিকে যাই, আমরা যদি কৃতির থেকে চরিত্রের দিকে যাই তখন কোন সম্বন্ধে অন্বয় হয়? কারণ কৃতির আশ্রয় হয় চরিত্র। তাহলে চরিত্র থেকে কৃতির দিকে যখন যাব তখন কোন সম্বন্ধে অন্বয় হবে? আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব, ঠিক আছে? নিষ্ঠত্ব লিখলাম বা বৃত্তিত্ব, চরিত্রনিষ্ঠ কৃতি, ঠিক আছে? এইবার এই কৃতি থেকে আমরা এই ধাতু অর্থ ব্যাপারের দিকে যাব, কোন সম্বন্ধে অন্বয় হবে বলুন? কৃতি ব্যাপারের কি হয়? জন্য হয় না জনক হয়? জনক হয়। জনক হয়। তাহলে জন্যের থেকে আমরা জনকের থেকে জন্যের দিকে যখন যাব তখন সম্বন্ধটা কি হবে? জন্যত্ব। জন্যত্ব সম্বন্ধ, ঠিক, জন্যত্বম সম্বন্ধ। এইখানে আমরা শেষে কাকে পাচ্ছি? স্বাপ এই ব্যাপারকে। এইখানে ব্যাপার ও মুখ্য বিশেষ্যক শব্দবোধ হলো। তাহলে শব্দবোধটার টোটাল আকারটা কি হবে? চৈত্রনিষ্ঠ কৃতিজন্য স্বাপহ, চৈত্রনিষ্ঠ কৃতিজন্য স্বাপহ, ঠিক আছে? অনেক সময় এটাকে চৈত্র কর্তৃক স্বাপহ এরকম বলা হয়, কিন্তু অ্যাকচুয়াল যে বোধটা সেটা হলো চৈত্রনিষ্ঠ কৃতিজন্য স্বাপহ। বোঝা গেল কি সবার? কারো কোনো কনফিউশন আছে? তাহলে এই বাক্যে বা এই শব্দবোধে প্রধান বিশেষ্য কে হলো? চৈত্র হলো স্বাপহ, স্বাপ ব্যাপার। আমরা কি বললাম যে শব্দবোধটা কি হলো? চৈত্রনিষ্ঠ কৃতিজন্য স্বাপহ, অন্তে কে রয়েছে? স্বাপ। এই বাক্যে স্বাপ এই ব্যাপারটা হলো এখানে মুখ্য বিশেষ্য, ঠিক আছে? ধাতু অর্থ ব্যাপার এখানে মুখ্য বিশেষ্য হলো। আরেকটা বলা হয়েছে, তাহলে দেখুন, কোথাও কোথাও কৃতি মুখ্য বিশেষ্যক শব্দবোধ হয়, কোথাও ব্যাপার ও মুখ্য বিশেষ্যক শব্দবোধ হয়, তারপর বলছেন কোথাও নিপাতার্থ মুখ্য বিশেষ্যক শব্দবোধ হয়। নিপাতার্থ সেরকম উদাহরণ কি না? ঘটো ন, ঘটো ন, দেখুন ঘটো ন, এখানে ঘট আমরা ঘটপদটাকে ভাঙলে কি পাবো? ঘট যুক্ত সু, আর ন এটা একটা নিপাত, এরপরে তো আর প্রত্যয় নেই, প্রত্যয় তো লোপ হয়ে গেছে, ঠিক আছে? ন এর অর্থ হচ্ছে ভেদ, ন এর অর্থ হচ্ছে ভেদ বা অন্যোন্যাভাব, ভেদ বা অন্যোন্যাভাব, ঠিক আছে? এখন এই যে অন্যান্য ভাব। হ্যাঁ, অন্যোন্যাভাব, নয়ের অর্থ হচ্ছে অন্যোন্যাভাব, ঠিক আছে? আর ঘট আর সু এর অর্থ আমরা আমরা জানি, প্রথমা বিভক্তিত্ব আলাদা করে অর্থ আমরা ধরি না, বা যদি একত্বের আশ্রয় ধরেন তো ধরতে পারেন, একত্ব ধরলাম, ঠিক আছে? একত্ব। আর ঘটের অর্থ হচ্ছে ঘট। এখানে এই একত্বের অন্বয় ঘটে হবে কোন সম্বন্ধে? আশ্রয়। হ্যাঁ,
আশ্রয়ত্ব। একত্র অন্বয় হলো ঘট, আর ঘটের অন্বয় হবে ভেদে। ঘটের অন্বয় হবে ভেদে। কোন সম্বন্ধে? দেখুন, ভেদের প্রতিযোগী, যার অভাব সে হলো প্রতিযোগী, যার অভাব সে হলো প্রতিযোগী, তাই তো? ঘটাভাবের ক্ষেত্রে ঘট হলো প্রতিযোগী, ঘট ভেদের ক্ষেত্রে ঘট হবে প্রতিযোগী। ভেদ মানে তো একটা অভাব, তাহলে সেই অভাবের ক্ষেত্রে ঘট হবে প্রতিযোগী। এবার দেখুন, আমরা যদি ভেদ থেকে ঘটের দিকে যেতাম তাহলে সম্বন্ধ হতো প্রতিযোগিত্ব, ভেদ থেকে যদি ঘটের দিকে যেতাম তাহলে সম্বন্ধ হতো প্রতিযোগিত্ব। কিন্তু আমরা যাচ্ছি ঘট থেকে ভেদের দিকে, ঘট থেকে ভেদের দিকে যাচ্ছি, তাহলে সম্বন্ধ হবে কি না স্বপ্রতিযোগী কত্ব। বলে দিচ্ছি কেন স্বপ্রতিযোগী কত্ব কেন। দেখুন, স্ব বলতে এখানে ঘট, ঘট হয়েছে প্রতিযোগী যার, এখানে কার প্রতিযোগী হয়েছে? ভেদের। ঘট হয়েছে প্রতিযোগী যা, তার মানে ভেদটা কেমন না ঘটক প্রতিযোগী ক, ঘটক প্রতিযোগী ক। এইটা আমাদের নব্বই ভাষা প্রদীপের ক্লাসে হয়েছিল। ঘটক প্রতিযোগী ক মানে কি? ঘটনিষ্ঠ প্রতিযোগিতা নিরূপক, ঘটনিষ্ঠ প্রতিযোগিতা নিরূপক। আমি জানি না মনে পড়ছে কিনা, এটা এরকম বলা হয়েছিল যে ঘট আর অভাব, এই অভাব যে অভাবই হোক না কেন, প্রাগভাব হোক, প্রধ্বংসাভাব, অনন্যাভাব হোক, যা কিছু হোক, অভাব, যদি ঘটের অভাব হয় তাহলে ঘট হলো প্রতিযোগী, তাহলে ঘটের মধ্যে কি থাকবে? প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে। আর এই প্রতিযোগিতার নিরূপক কে হয়? এই অভাব। তাহলে অভাবটা কেমন হবে? ঘটনিষ্ঠ প্রতিযোগিতা নিরূপক অভাব। ঘটনিষ্ঠ প্রতিযোগিতা নিরূপক অভাব আর ঘটক প্রতিযোগী ক অভাব দুটো একই কথা। ঘটনিষ্ঠ প্রতিযোগিতা নিরূপক অভাব আর ঘটক প্রতিযোগী ক অভাব, ঘটক প্রতিযোগী ক অভাব দুটো একই কথা। এগুলো নব্বই ভাষা প্রদীপের ক্লাসে হয়েছিল, ঠিক আছে? তাই জন্য এই যে ভেদটা, এটা কেমন ভেদ না ঘটক প্রতিযোগী ক ভেদ, ঘটক প্রতিযোগী ক। তার মানে তার মধ্যে কি রয়েছে? ঘটক প্রতিযোগী কত্ব রয়েছে। এখানে ঘটকে আমরা স্বপদের দ্বারা লিখেছি, তাই সম্বন্ধ হয়েছে স্বপ্রতিযোগী কত্ব, স্বপ্রতিযোগী কত্ব, ঠিক আছে? তাহলে ঘটক প্রতিযোগী ক, আমরা যখন শব্দবোধ করব এটা কি লিখবো? ঘটক প্রতিযোগী ক, ঘটক প্রতিযোগী ক ভেদঃ, এরকম লিখবো। এখানে অন্তে কাকে রাখলাম? ভেদকে। অতএব এই বাক্যের ক্ষেত্রে যে শব্দবোধ হলো সেখানে মুখ্য বিশেষ্য কে হলো? ভেদ। সেই ভেদ কার অর্থ? নয় এই নিপাতের অর্থ, তাই এখানে নিপাতার্থ মুখ্য বিশেষ্যক শব্দবোধ হলো। এটা বোঝা গেল কি? কারো কোনো কনফিউশন আছে? স্যার ন মানে অভাব অর্থেও ন হয় তো? হ্যাঁ, নয়ের অর্থ অভাব। এখানে কোন অভাব? অন্যন্যা ভাব। আমরা জানি নাস্তি যখন বলি তখন অত্যন্তা ভাব হয়, আর ন যখন বলি তখন অন্যন্যা ভাব হয় বা ভেদ রূপ অর্থ হয়, ঠিক আছে? অভাব তো চার হ্যাঁ, স্যার। প্রকার: প্রাগভাব, প্রধ্বংসাভাব, অত্যন্তাভাব, অন্যন্যাভাব। প্রাগভাবকে ভবিষ্যতের দ্বারা বলা হয়, প্রধ্বংসাভাবকে ধ্বস্ত এর দ্বারা বলা হয়, অত্যন্তাভাবকে নাস্তি এই পদের দ্বারা বলা হয়, আর অন্যন্যাভাবকে ন এই পদের দ্বারা বলা হয়, ঠিক আছে? তো নয়ের অর্থ ভেদ এখানে হলো, ঠিক আছে? ব্যাস। এখানে তাহলে এই যে শব্দবোধটা হলো, এখানে মুখ্য বিশেষ্য কে হলো? নিপাত। নিপাতার্থ। নিপাতের অর্থ, নিপাতের অর্থ যে ভেদ, সে মুখ্য বিশেষ্য হলো। আচ্ছা, কারো মনে কোনো প্রশ্ন আসছে না এই শব্দবোধটা দেখে? আসছে না? আমরা কি বলেছি যে যদি বাক্যে প্রথমান্ত পদার্থ উপস্থিত থাকে তাহলে প্রথমান্ত পদের দ্বারা উপস্থাপ্য যে পদার্থ সেটাই মুখ্য বিশেষ্য হয়, যদি না থাকে তখন অন্য কথা ভাববো। এই বাক্যে প্রথমান্ত পদার্থ উপস্থিত নেই? আচ্ছা। আছে তো, তাই না? আছে তো, তাহলে সে কেন মুখ্য বিশেষ্য হলো না? এরকম একটা প্রশ্ন আসতে পারে। আসলে না, নৈবাদের একটা এরকম প্রসঙ্গ আছে যে জেনারেলি যখন অভাব মানে বাক্যের মধ্যে থাকে, সেই অভাবটাই মুখ্য বিশেষ্য হয়। অভাবটাই মানে প্রতিযোগী এবং অভাব, প্রতিযোগী এবং অভাব এদের মধ্যে অভাবটাই বিশেষ্য হয়, প্রতিযোগী বিশেষণ হয়। যদি অনুযোগী থাকতো, অনুযোগী রূপে যদি
কোনো পদার্থ থাকতো তাহলে সে মুখ্য বিশেষ্য হয়ে যেত, কিন্তু অনুযোগী রূপে এখানে কোনো পদার্থ নেই, অনুযোগী রূপে এখানে কোনো পদার্থ নেই, তাই জন্য সে মুখ্য বিশেষ্য তাকে আমরা করিনি, এখানে অভাবকে আমরা মুখ্য বিশেষ্য করেছি। তাহলে প্রতিযোগী এবং অভাবের মধ্যে কিন্তু অভাবই বিশেষ্য হয়, প্রতিযোগী বিশেষণ হয়। ঠিক আছে, এই বাক্যই যদি বলা হতো পটহ ঘটহ ন, মানে পটটা ঘট নয়, সেক্ষেত্রে পটটা অনুযোগী হয়ে যেত, তখন আমরা শেষে আবার পট রেখে ওই ভেদের আশ্রয় পট এরকম ভাবে শব্দবোধ করতাম। তো এইখানে আমরা মোটামুটি এইটুকু জিনিস দেখলাম যে ন্যায় মতে প্রথমান্ত পদার্থের দ্বারা, প্রথমান্ত পদের দ্বারা উপস্থাপ্য যে পদার্থ, সেই পদার্থই মুখ্য বিশেষ্য হয় শব্দবোধে। কোথাও কোথাও কৃতিমুখ্য বিশেষ্যক, কোথাও কোথাও ব্যাপার মুখ্য বিশেষ্যক, কোথাও কোথাও নিপাতার্থ মুখ্য বিশেষ্যক শব্দবোধ হয়। ঠিক আছে, এইটা আমাদের প্রথম জানার জায়গা ছিল। আচ্ছা, এই প্রসঙ্গে একটা অবান্তর কথা যেটা বলে রাখলে ভালো, যে আমরা তো এখানে নৈয়ায়িকদের শব্দবোধ করবো নৈয়ায়িক মতে, কিন্তু এই বাক্যগুলোর বৈয়াকরণরা কিন্তু অন্যরকম শব্দবোধ করেন আর মীমাংসকরা অন্যরকম শব্দবোধ করেন। কেন? অনেকটাই এক, শুধু মুখ্য বিশেষ্যের দিকে তাদের চেঞ্জ হয়ে যায়। বৈয়াকরণরা বলে যে শব্দবোধে ব্যাপার মুখ্য বিশেষ্য হয়, বৈয়াকরণদের মতে শব্দবোধে মুখ্য বিশেষ্য কে হয়? ব্যাপার। তাই বৈয়াকরণানাম নয়ে ব্যাপার মুখ্য বিশেষ্যক শব্দবোধ ভবতি। লিখে নিন, বৈয়াকরণানাম নয়ে व्यापार मुख्य विशेषकः शब्दबोधो भवति। দেখুন, এইটা কিন্তু আমাদের মুখ্য প্রতিপাদ্য বিষয় নয় আমাদের এই ক্লাসের, কিন্তু আমরা যেহেতু নৈয়ায়িকদের শব্দবোধ পড়ছি, এর মতো অন্য কাদের মত আছে সেটা একটু জেনে রাখা ভালো। কিন্তু আমরা পরবর্তীকালে এরপর থেকে যা যা শব্দবোধ করবো সেটা ন্যায় মতেই করবো, শুধু এটুকু আমরা জানিয়ে দিচ্ছি যে ব্যাপার ও মুখ্য বিশেষক শব্দবোধ হয় বৈয়াকরণদের মধ্যে। তাহলে চৈত্র উদলম পচতি, সেখান থেকে তারা কেমন শব্দবোধ করবেন? চৈত্র ওদনম ওদনম পচতি, এখান থেকে তাদের যে শব্দবোধ সেটা কেমন হবে সেই একই। প্রথমে আমরা কি করব, পদ থেকে পদ মানে দুটো পদগুলোকে আলাদা করে নেব। পদগুলোকে আলাদা করতে গেলে কি করতে হবে? চৈত্র যুক্ত কোন প্রত্যয়? সুপ্রত্যয় স্যার। উদন যুক্ত আম অম, পচ পচতি পচ যুক্ত তি। ঠিক আছে, চৈত্র পদের অর্থ চৈত্র, সুপদের অর্থ একত্ব, উদন পদের অর্থ কি? উদন মানে ভাত। আচ্ছা, অম পদের অর্থ কি? নৈয়ায়িকদের মধ্যে অম কর্মত্ব। পদের অর্থ কর্মত্ব। এইখানে একটা পার্থক্য আছে বৈয়াকরণদের মতে। এই যে দ্বিতীয়া বিভক্তি, অম মানে তো দ্বিতীয়া বিভক্তি, দ্বিতীয়া বিভক্তির অর্থ নৈয়ায়িকরা বলেছেন কর্মত্ব। কেন না, সূত্রটা হলো কর্মণি দ্বিতীয়া, কর্মের দ্বিতীয়া বিভক্তি। নৈয়ায়িকরা বলে ওগুলো সব ভাবপ্রধান নির্দেশ, মানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কর্মত্বে দ্বিতীয়া, তাই জন্য দ্বিতীয় বিভক্তির অর্থ কর্মত্ব। কিন্তু বৈয়াকরণরা এরকম বলেন না, বৈয়াকরণরা বলেন না ওগুলো মানে ভাবপ্রধান নির্দেশ নয়, ওগুলো যেমন আছে সেটাই। মানে কর্মণি দ্বিতীয়া মানে দ্বিতীয় বিভক্তির অর্থ কর্ম, দ্বিতীয় বিভক্তির অর্থ কর্ম বা কর্মকারক। তাহলে অমের অর্থ কি বলবো? বৈয়াকরণদের মতে অমের অর্থ কি হবে? কর্মকারক। কর্ম, হ্যাঁ, কর্মকারক বা কর্ম। কর্ম মানে কি? ফলবৎ। কর্ম ইজ ইকুয়াল টু ফলবৎ, তাই তো? ফল বিশিষ্ট, ফল বিশিষ্ট যে হয় সেই তো কর্ম হয়। আচ্ছা, ধাতু অর্থ, বৈয়াকরণদের মতে ধাতু অর্থ হচ্ছে দুটো, একটা ফল আর একটা ব্যাপার, একটা ফল আর একটা ব্যাপার। ঠিক আছে, পজ ধাতুর ফল কি? বিক্লিপ্তি। 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 পাক ও ব্যাপারের দ্বারা অ্যাকচুয়ালি কি হয়? ওই চালটা নরম হয়ে যায়, এই তো, তাই বিক্লিপ্তি। আর ব্যাপার হচ্ছে পাক। আর এনাদের মতে তিয়ের অর্থ আখ্যাত প্রত্যয়ের অর্থ, কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ নৈয়ায়িকদের মতে কি? কৃতি। কৃতি। বৈয়াকরণদের মতে কর্তা, বৈয়াকরণদের মতে কর্তা।
ঠিক আছে, এই বেসিক পার্থক্য আছে। এই প্রসঙ্গটা নিয়ে আমরা আসবো, কেন কৃতি কেন কর্তা, এই প্রসঙ্গটাতে আসবো। কিন্তু এইটুকু এখন মাথায় রাখুন যে বৈয়াকরণদের মতে আখ্যাত প্রত্যয়ের অর্থ হচ্ছে কর্তা। ঠিক আছে, এইভাবে আমরা ভেঙে ফেললাম। এবারে আমরা কি বলেছি, বৈয়াকরণদের মতে মুখ্য বিশেষ্য, এই শব্দবোধে মুখ্য বিশেষ্যকে কোন পদার্থটা হবে বলুন তো? এই যে এতগুলো পদার্থ আমরা পেয়েছি, এখানে মুখ্য বিশেষ্য কোনটা হবে? হ্যাঁ, পাক ও ব্যাপার। বিকৃতি বিকৃতি পাক ও ব্যাপার না, বিকৃতি তো ফল, বিকৃতি তো ফল, পাক ও ব্যাপারটা হবে। ঠিক আছে, পাক ও ব্যাপার। এইবারে আমরা যোগ করব, এই একত্র কোথায় অন্বিত হবে? চৈত্রে। এই একত্রে অন্বিত হবে চৈত্রে। ঠিক আছে, কোন সম্বন্ধ? আশ্রিতত্ব। আশ্রয়ত্ব। আমরা আশ্রয়ত্ব। একত্র থেকে চৈত্রের দিকে যাচ্ছি, আশ্রয়ত্ব। আচ্ছা, উদনের অন্বয় হবে কর্মে, কোন সম্বন্ধ হবে? ভেবে বলুন, কোন সম্বন্ধ হবে? আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব। না না না, অভেদ হবে। ওটা কর্মত্ব নেই, ওটা কর্ম আছে। কর্ম, যেটাই ওদন সেটাই কর্ম, এই বাক্যে ওদনটাই তো কর্ম, তাই না? ওদনটাই তো কর্মকারক, তাই অভেদ সম্বন্ধ হবে। ওদনাভেদ, ওদন এবং কর্ম অভিন্ন, তাই তো ওদনে অম বিভক্তিটা হয়েছে, কর্ম বিভক্তিটা হয়েছে। যদি কর্মত্ব হতো তাহলে নিষ্ঠত্ব থাকতো, কিন্তু যেটাই ওদন সেটাই কর্ম, তাই এখানে সম্বন্ধটা কি হবে? অভেদ। অভেদ, অভেদ। অভেদ সম্বন্ধ। ঠিক আছে, আচ্ছা। আর এই কর্মের অন্বয় হবে বিকৃতিতে, কেউ কোন সম্বন্ধে হবে? বিকৃতি মানে ফল, আর কর্ম মানে ফলবৎ। এবার বলুন কোন সম্বন্ধে অন্যায় হবে? আশ্রিতত্ব। আশ্রিতত্ব, ঠিক, আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব, আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব। ঠিক আছে, এইবার এই যে চৈত্র আছে না, এই আচ্ছা, বিকৃতির অন্যয় কোথায় হবে? এই পাকে হবে, বিকৃতির অন্যয় হবে পাকে। কোন সম্বন্ধে? কোন সম্বন্ধে? আমরা আগে বলেছিলাম জনকত্ব বা সম্বন্ধ। বিকৃতি হলো, জনকত্ব। বিকৃতি হচ্ছে ফল, পাক হলো ব্যাপার। ফল আর ব্যাপারের মধ্যে ব্যাপার জনক হয়, বিকৃতি জন্য হয়, তাহলে জনকত্ব সম্বন্ধে অন্যয় হবে, তাই তো? জনকত্ব, জনকত্ব। এবার দেখুন, এই পাককে আমরা অন্য কোথাও আবার বিশেষণ করব না, মানে পাককে আবার অন্য কোথাও নিয়ে যাব না। কেন? কারণ বৈয়াকরণদের মতে ওটাই মুখ্য বিশেষ্য, ওটাই মুখ্য বিশেষ্য। তার মানে আমরা কর্তাকে এখানে নিয়ে আসব। আমরা নৈয়ায়িকদের মতে কি করছিলাম, ওই পাককে কৃতি মানে আখ্যাতের অর্থে গিয়ে অন্বিত করছিলাম, কিন্তু এখন আমরা আখ্যাতের অর্থকে ওইখানে গিয়ে অন্বয় করব। এই কর্তা, এই কর্তাকে গিয়ে এই পাকে অন্বিত করব, কর্তাকে গিয়ে পাকে অন্বিত করব। কি সম্বন্ধে অন্যয় হবে? ব্যাপার আর কর্তার মধ্যে সম্বন্ধ কি হবে? কর্তা ব্যাপারের জনক হয়, ধাতু অর্থ ক্রিয়ার জনক হয় কর্তা, তাহলে পাক হবে কি? জন্যীয়। কর্তার দিক থেকে পাক হবে জন্যীয়, তাহলে সম্বন্ধ হবে কি? জন্যীয়ত্বম, জন্যীয়ত্বম সম্বন্ধ। আর এই চৈত্রকে অন্বিত করব কোথায়? এই কর্তাতে। যেই চৈত্র সেই কর্তা, তার সম্বন্ধ কি হবে? অভেদ, অভেদ। চৈত্রাভিন্ন কর্তা, চৈত্রাভিন্ন কর্তা। তাহলে টোটাল শব্দবোধটা কি দাঁড়াবে? টোটাল শব্দবোধটা কি দাঁড়াবে? ওদন, ওদনাভিন্ন কর্ম নিষ্ঠ যে বিকৃতি, লিখুন আপনারা, এইখানে থেকে তোয়াগুলোকে তুলতে হবে। ওদনাভিন্ন, ওদনাভিন্ন কর্ম বা কর্মাশ্রিত বা কর্মনিষ্ঠ, কর্মাশ্রিত বিকৃতি জনক পাক, বিকৃতি জনক আর চৈত্রা ভিন্ন কর্তৃজন্য পাক, চৈত্রাভিন্ন কর্তৃজন্য পাক। শেষে আমরা কাকে রাখলাম? পাক ও ব্যাপারকে রাখলাম, সেই মুখ্য বিশেষ্য হলো। তো বৈয়াকরণদের মতে এইরকম শব্দবোধ হয়। ঠিক আছে, বৈয়াকরণদের মতে লাস্ট শেষে মুখ্য বিশেষ্য থাকে ব্যাপার, ধাতু অর্থ ব্যাপার। ঠিক আছে,
দেখুন এই শব্দবোধটা সবার বোঝা গেল কি? কারো কোনো প্রশ্ন আছে এখানে? স্যার হ্যাঁ বলুন। বলছিলাম এখানে এখানে কর্তাটাই প্রধান হচ্ছে কেন, ওটা একবার বললে বুঝতে পারলাম না, ওটা কর্তা যেটা প্রধান বললেন। হলো না তো, এখানে কর্তা প্রধান হলো না তো, পাপ ও ব্যাপারটা প্রধান হলো, কর্তা তো আচ্ছা অপ্রধান হলো। কর্তার অন্যয় কোথায় গিয়ে হলো? পাকে, তাই না? হ্যাঁ আমরা স্যার, কি জানি, আমরা নৈয়ায়িক মতে কি দেখেছি যে আখ্যাতের যে অর্থ, ধাতু অর্থ ব্যাপার, সেই আখ্যাতের অর্থেতে গিয়ে উন্নীত হয়, তাই না? তাই তো দেখেছি এই হ্যাঁ যে স্যার, আগের গুলোতে। কোথায় গেল? এই যে ধাতুর যে অর্থ সে কোথায় গিয়ে উন্নীত হলো? আখ্যাতের অর্থতে। কিন্তু এই মতে আমরা কি দেখছি যে ধাতুর যে অর্থ সে আর অন্য কোথাও গিয়ে উন্নীত হবে না। কেন উন্নীত হবে না? কারণ বৈয়াকরণরা বলেছে ওটাই মুখ্য বিশেষ্য হয়। শাব্দবোধে ধাতু অর্থ যে ব্যাপার ওটাই মুখ্য বিশেষ্য হয়। মুখ্য বিশেষ্য তো আর অন্য কোথাও উন্নীত হবে না। সাগর তো আবার নদীর দিকে যাবে না, নদী সাগরের দিকে যাবে, তাই না? তাহলে পাক আর অন্য কোনো দিকে যাবে না, পাক বসে থাকবে। তাহলে বাকি সবাই সেখানে গিয়ে উন্নীত হবে। তাহলে আমাকে এখন কি করতে হবে? আখ্যাতের যে অর্থ সেটাকে ওই ব্যাপারে গিয়ে অন্বয় করতে হবে। আখ্যাতের অর্থ এখানে কর্তা, আমরা কর্তার থেকে ব্যাপারের দিকে সম্বন্ধ করব। কর্তার থেকে ব্যাপার, পাকব ব্যাপারের দিকে সম্বন্ধ যখন করব, সেই সম্বন্ধটা হবে জন্যিয়ত্ব। কেন? কারণ কর্তা ব্যাপারের জনক হয়, কর্তা ব্যাপারের জনক হয়, তাহলে মানে ব্যাপার হলো জন্য, কর্তা হলো জনক, তাই সম্বন্ধ হবে জন্যিয়ত্বম। ঠিক আছে, বুঝে গেল কি? হ্যাঁ স্যার। এখন আশ্রিতত্বটাও করতে পারো ইচ্ছা। কোথায়? স্যার কর্তা আবার স্যার বলুন। ব্যাপারে স্যার আশ্রিতত্বটাও কি করা যায়? স্যার কর্তা স্যার শোনা যাচ্ছে আমার কথা? আশ্রিতত্ব না, হ্যাঁ শোনা যাচ্ছে, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। আশ্রিতত্ব সম্বন্ধটা আপনাকে বুঝতে হবে যে এইখানে চৈত্র উদনম পচতি একটা পাকক ক্রিয়া, এটার জন্য ওই ভর্তৃহরির যে কারিকা রয়েছে, একটা মানে একটা পাকক ক্রিয়া বলতে কি বোঝায়, ধাতু অর্থ ক্রিয়া বলতে কি বোঝায়, অনেক কিছু। একেবারে উনুন জ্বালানো থেকে আর ভাতের যে বিকৃতি পর্যন্ত যতগুলো কাজ ঘটে সবই ওই পাকক ক্রিয়ার মধ্যে ঘটে। এইখানে আমরা কাকে প্রধান রূপে বলতে চাইছি? চৈত্র উদনম পচতি ওই ক্রিয়াগুলোর মধ্যে কাকে আমরা পাকক ক্রিয়ার অর্থ বলে বুঝতে চাইছি, সেইটার উপর নির্ভর করছে আমরা আশ্রিতত্ব সম্বন্ধ করতে পারবো কিনা। যদি আমরা চৈত্র যে কাজগুলো করছে, যেমন হাঁড়িতে চাল তুলছে, সেটাকে প্রধান রূপে ধরি, তাহলে কর্তৃনিষ্ঠ পাক এটা আমরা বলতেই পারি। সেই কর্তার মধ্যেই পাকটা রয়েছে, বা ওই পাকটা কর্তার মধ্যে আশ্রিত, তখন আমরা আশ্রিতত্ব সম্বন্ধ করতেই পারি, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কিন্তু সব দিক থেকে সেফ খেলার জন্য এখানে জন্যত্ব সম্বন্ধ করে দিন, কোনো অসুবিধা নেই। চৈত্রের মধ্যে যে পাক রয়েছে সেটা তো চৈত্রের দ্বারাই জন্য হচ্ছে, জাত হচ্ছে, আর অন্যান্য যে ক্রিয়াগুলো সেটাও চৈত্রের দ্বারাই জাত হচ্ছে, জন্য তো সম্বন্ধ করে দিন, কোনো অসুবিধা নেই। আশ্রিতত্ব কিন্তু করা যায়। সেক্ষেত্রে এই বাক্যটাতে কি এক্স্যাক্টলি বলতে চাওয়া হয়েছে, কাকে প্রধান রূপে বলতে চাওয়া হয়েছে, সেটা বুঝলেই হবে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, স্যার একটা আপনার প্রশ্ন। জায়গায় এরকম শব্দবোধ পাবেন যে চৈত্রাভিন্ন কর্তৃনিষ্ঠ পাক, চৈত্রাভিন্ন কর্তৃনিষ্ঠ পাক, মানে সেখানে আশির তত্ত্ব সম্বন্ধে অন্যায় করা হয়েছে। হ্যাঁ বলুন। আমি জিজ্ঞেস করছিলাম, আমার একটু স্পেলিং নিয়ে কনফিউশন হচ্ছে। বিকলিতি পয়ে তয় না তয়ে তয়? তয়ে তয়ে, তয়ে তয়ে, বিকৃতি তয়ে তয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটার টেকনিক্যাল জিনিসে কোনো অসুবিধা নেই তো? আর কেন কিভাবে হলো এই শব্দবোধটা? বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা। মীমাংসকরা বলে যে ব্যাপার মুখ্য বিশেষক শব্দবোধ নয়, ভাবনা মুখ্য বিশেষক শব্দবোধ হয়। মীমাংসকদের মতে ভাবনা মুখ্য বিশেষক শব্দবোধ হয়। লিখুন, মীমাংসকানাম নয়ে ভাবনা মুখ্য বিশেষক শব্দবোধ ভবতি। মীমাংসকানাম নয়ে ভাবনা মুখ্য বিশেষক শব্দবোধ ভবতি। ঠিক আছে, মীমাংসকদের মতে শব্দবোধে মুখ্য বিশেষ্য কে হয়? ভাবনা। আচ্ছা, এই ভাবনা মানে কি? এইটা অর্থ সংগ্রহে ছিল, আপনার সবারই পড়া এই বিষয়টা। ভাবনা ওই ভবিতুর ভাবনা অনুকূল ভাবইতুর ব্যাপার বিশেষ এইসব ছিল না? তো সেখানে ওই যজেত ইত্যাদি যে
করেছিল যজেটা এখানে যজ ধাতু আর ত প্রত্যয়, প্রত্যয়ের দুটো অংশ আখ্যা তত্ত্ব আর লিঙ্গ তত্ত্ব। আখ্যা তত্ত্ব এবং লিঙ্গ তত্ত্ব দুটোর দ্বারাই ভাবনাকে বলা হয়। তার মধ্যে আখ্যা ভাবনা দুই প্রকার, শাব্দিক ভাবনা এবং আর্থি ভাবনা। আখ্যা তত্ত্বের দ্বারা আর্থি ভাবনা আর লিঙ্গ তত্ত্বের দ্বারা শাব্দিক ভাবনা একে বলা হয়। ঠিক আছে, তো ভাবনা দুই প্রকার, আর্থি ভাবনা আর শাব্দিক ভাবনা। এখানে যে ভাবনার কথা বলা হচ্ছে সেটা আর্থি ভাবনা, সেটা আর্থি ভাবনা। আর আর্থি ভাবনা সেটা কৃতি ছাড়া আর কিছু নয়। আর্থি ভাবনা ইজ ইকুয়াল টু কৃতি, আর্থি ভাবনা ইজ ইকুয়াল টু কৃতি। মীমাংসক মতে ভাবনা দুই প্রকার, শাব্দি ভাবনা, আর্থি ভাবনা। আর্থি ভাবনা কিন্তু কৃতি ভিন্ন, অন্য কিছু নয়। এই বিষয়টা যাদের মনে পড়ছে না তারা একটু অর্থ সংগ্রহ খুলে দেখবেন, সেখানে ভাবনা বিচার বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেইখানে এই বিষয়টা রয়েছে। ঠিক আছে, ভাবনা কি, ভাবনা কাকে বলে, কি রকম জিনিস সেটা আছে, ভালো সেই বিষয়টা। তো যাই হোক, তো এখানে আর কিছু না। নৈয়ায়িকদের থেকে এদের পার্থক্য কি? নৈয়ায়িকরা বলে প্রথমান্তার্থ মুখ্য বিশেষক শাব্দবোধয়, এরা বলে কৃতি মুখ্য বিশেষক শাব্দবোধয়। সেটা কেমন? ওই চৈত্র উদনম পচতি এখানটাতেই আমরা যদি দেখি, চৈত্র উদনম পচতি, এখানে চৈত্র পদের উত্তর সুবিভক্তি, চৈত্র সু, ওদন অম, পচতি হচ্ছে পচ প্লাস তি। ঠিক আছে, এখন এদের মতে চৈত্র পদের অর্থ চৈত্র, সুয়ের অর্থ একত্ব, ওদনের অর্থ ওদন, অমের অর্থ এদের মতে কিন্তু কর্মত্ব। ঠিক আছে, একমাত্র বৈয়াকরণদের মতেই কর্ম, এদের মতে কর্মত্ব। পচের অর্থ পাক ব্যাপার, এনারা ওই বৈয়াকরণদের মতো করেই বলেন যে ধাতুর অর্থ ব্যাপার, ওই ফলাবচ্ছিন্ন ব্যাপার এইরকম। আর তিয়ের অর্থ কি? ভাবনা। এই তিয়ের অর্থ হচ্ছে ভাবনা। ঠিক আছে, ভাবনা। ভাবনা মানে কি বললাম আমরা? বৈয়াকরণদের ভাষায় যাকে কৃতি বলে বলেছি সেটাই, বৈয়াকরণদের ভাষায় যাকে আমরা কৃতি বলে বলেছি সেটাই ভাবনা। ঠিক আছে, এবার অন্বয় করুন। চৈত্র আর একত্বের মধ্যে কোনটা, কে কোথায় অন্বিত হবে? কে কার দিকে যাবে? একত্র চৈত্রে অন্বিত হবে। একত্ব চৈত্রে গিয়ে অন্বিত হবে। কোন সম্বন্ধে? আশ্রয়ত্ব। আশ্রয়ত্ব। ঠিক। ওদন আর কর্মত্ব এদের মধ্যে কে কোথায় অন্বিত হবে? কর্মত্ব ওদনে হবে, অভিন্ন সম্বন্ধ। তাই হবে, কর্মত্ব না, ওদনে ওদন হবে। কর্মোত্তরের দিকে। ওদন কর্মত্বে হবে। কর্মোত্তরের দিকে। হ্যাঁ, কেন? আমরা কি বলেছিলাম প্রথম দিনে ক্লাসে? বলেছিলাম যে প্রকৃতি প্রত্যয় সহার্থম ব্রূতঃ, তাই না? প্রকৃতি এবং প্রত্যয় এরা একসাথে অর্থকে বলে, তার মধ্যে কার অর্থ প্রধান হয়? প্রত্যয়। প্রত্যয়ের অর্থ, আর প্রকৃতির অর্থ অপ্রধান হয়। তাই প্রকৃতির অর্থ প্রত্যয়ের অর্থের দিকে যায়। একমাত্র প্রথমা বিভক্তির ক্ষেত্রে সেটার এক্সেপশন রয়েছে। ঠিক আছে, তাই ওদন কর্মত্বের দিকে যাবে। কোন সম্বন্ধ হবে? আশ্রিতত্ব। আশ্রিতত্ব বা নিষ্ঠত্ব। নিষ্ঠত্ব লিখলাম। আচ্ছা, পাক আর ভাবনা এদের মধ্যে কে কোথায় যাবে? এটা বৈয়াকরণদের মত নয়, কিন্তু বৈয়াকরণদের মত হলে এদিক থেকে, ভাবনার থেকে এদিকে আসতাম, কিন্তু নইয়াই এটা মীমাংসকের মত, তাই সে ব্যাপারের থেকে ভাবনার দিকে যাবে। ভাবনা মানে কৃতি, আমরা বলেই রেখেছি ভাবনা মানে কৃতি। কোন সম্বন্ধে অন্যয় হবে বলুন? অনুকূলত্ব। অনুকূলত্ব সম্বন্ধ, অনুকূলত্ব সম্বন্ধ বা জনকত্ব। অনুকূলত্ব আর জনকত্ব একই কথা। ঠিক আছে, এইবার দেখুন আমাদের বইয়া মীমাংসকরা কি বলেছে? শাব্দবোধে মুখ্য বিশেষ্য কে হয়? ভাবনা। ভাবনা। এখানে কে আছে? সে এই তীর অর্থ যে ভাবনা, সে, তাকে আমরা অন্তে রাখবো। মানে এই ভাবনাকে আর কোথাও নিয়ে যাব না, সবাইকে ভাবনার দিকে নিয়ে আসবো, সবাইকে ভাবনার দিকে। হ্যাঁ বলছি, এখানে আগে যেটা দেখলাম কর্মের সঙ্গে পাকের একটা সম্বন্ধ হলো, জনকত্ব বা এখানে দেখলাম, এখানে কিছু হবে না? এখানেও তাই হবে। কর্মত্ব, দেখুন ক্রিয়াপদ বা কারক বিভক্তি তার অন্বয় সবসময় ক্রিয়াতে হবে, ধাতু অর্থ ব্যাপারে হবে। ঠিক আছে, কর্মত্ব কোন, এটা তো কারক বিভক্তি। কারক মানে কি? ক্রিয়ান্বয়ী, মানে ক্রিয়ার সাথে যার অন্বয় হয়। তার মানে এই কর্মত্বের অন্বয় কোথায় করতে হবে? ক্রিয়াতে। এই কর্মত্বের অন্বয় করতে হবে ক্রিয়াতে। এখানে ক্রিয়াকে পাক, তাহলে কর্মত্বের অন্বয় হবে পাকে।
কর্মত্বের অন্বয় যদি পাককে করি আমরা, সেখানে সম্বন্ধ কি হবে? কর্মত্ব মানে ফল, পাক হলো ব্যাপার, তাই বলুন সম্বন্ধ কি হবে? জনকত্ব বা সম্বন্ধ। জনকত্ব। জনকত্ব, জনকত্ব, ঠিক, জনকত্ব। আচ্ছা, তার মানে কি এখানে সবাই এরা মানে এই ওদনও গিয়ে অ্যাকচুয়ালি ভাবনাতে উন্নীত হলো, তাই তো? কারণ ওদন গিয়ে কর্মত্বে উন্নীত হলো, কর্মত্ব গিয়ে পাকে উন্নীত হলো, পাক গিয়ে ভাবনাতে উন্নীত হয়েছে, তার মানে পরম্পরার সম্বন্ধে ওদনও ভাবনাতে উন্নীত হলো, তাই না? পড়ে রইল চৈত্র। চৈত্র ডিরেক্টলি কোথায় গিয়ে উন্নীত হবে? ভাবনাতে। চৈত্র ডিরেক্টলি ভাবনাতে উন্নীত হবে। কোন সম্বন্ধে উন্নীত হবে? ভাবনা হচ্ছে কৃতি, চৈত্র হলো জীবাত্মা, কোন সম্বন্ধে উন্নীত হবে? আশ্রিতত্ব। ঠিক, চৈত্রের মধ্যে ভাবনা হলো আশ্রিত, তাই আশ্রিতত্ব সম্বন্ধ বা নিষ্ঠত্ব, ঠিক আছে? তাহলে এবার আমরা শব্দবোধটা যখন করব, মানে লিখবো, কি লিখবো? চৈত্র নিষ্ঠা, চৈত্র নিষ্ঠা। এখানে আমরা ছেড়ে দেবো, কারণ কি আমরা শেষে ভাবনাকে রাখবো, তাই আমরা স্ত্রীলিঙ্গ করে দিলাম, চৈত্র নিষ্ঠা। তারপরে ওদননিষ্ঠ। আচ্ছা, বাকিটা আপনারা বলুন কি লিখবো, এটা কেউ একজন বলুন। এখানে স্পন্দিতা মুখার্জি ম্যাডাম, আপনি যিনি আছেন, আপনি বলুন এটা কি লিখবো বাকিটা। চৈত্র নিষ্ঠা। আচ্ছা, এখানে আপনি যেটা একটা স্ত্রীলিঙ্গ করে দিলেন, বাকিগুলো তো সেক্ষেত্রে স্ত্রীলিঙ্গ করে দিতে হবে ভাবনা শেষে। চৈত্র নিষ্ঠা এখানে আমরা ছেড়ে দিলাম, কারণ কি চৈত্রের সাথে আর কারো অন্যয় হয়নি, আমরা শেষে গিয়ে ভাবনাকে রাখবো, চৈত্র নিষ্ঠা ভাবনা, ঠিক আছে? এবারে এই ভাবনার বিশেষণ তো আরো আছে, এরা পুরোটা ভাবনার বিশেষণ হবে, এবং সেই বিশেষণটাকে যোগ করুন একসাথে। হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছি যে ওগুলোও কি তাহলে স্ত্রীলিঙ্গে করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, শেষেরটা একেবারে শেষে গিয়ে স্ত্রীলিঙ্গ করতে হবে। আচ্ছা, ওদননিষ্ঠ কর্মত্ব, জনকত্ব। আমি লিখে নিই, ওদননিষ্ঠ কর্মত্ব, জনকত্ব কি হবে? কর্মত্ব জনক পাক অনুকূল। হ্যাঁ, কর্মত্ব জনক পাকানুকূল। আর কিছু তো নেই, তার মানে আমরা স্ত্রীলিঙ্গ করব পাকানুকূলা। চৈত্র নিষ্ঠা ওদননিষ্ঠ কর্মত্ব জনক পাকানুকূলা ভাবনা। চৈত্র নিষ্ঠা ওদননিষ্ঠ কর্মত্ব জনক পাকানুকূলা ভাবনা। এই চৈত্র নিষ্ঠাটা আমরা পরেও লিখতে পারি, আমরা আগে ওদননিষ্ঠ কর্মত্ব জনক পাকানুকূলা চৈত্র নিষ্ঠা ভাবনা এরকমও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখুন সবার বোঝা গেল কিনা? এই শুভ্রজিৎ ক্লিয়ার হয়েছে? শুভ্রজিৎ এখানে মেন মুখ্য বিশেষ। হ্যাঁ, এখানে একত্ব যেটা আছে সেটা কোথায় সেটা কি অ্যাড হবে? ও আচ্ছা, একত্র অঙ্গটা আমরা করছি না, তো এটা বুঝে নিতে হবে, এখানে লিখতেও পারি আমরা একত্ব আশ্রয়। একত্বের আশ্রয় হলো চৈত্র, তাহলে একত্ব আশ্রয় চৈত্র নিষ্ঠা এরকম লিখে দিতে পারি, ঠিক আছে? আমরা আসলে বারবার আমরা কি করি যে এই সুয়ের প্রধান যেহেতু অর্থ নেই, তাই একত্বকেও লিখি না। একত্বকে এখন লেখা আছে যখন, একত্বের আশ্রয় এটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একত্ব আশ্রয় চৈত্র নিষ্ঠা, একত্বের আশ্রয় যে চৈত্র, সেই চৈত্র নিষ্ঠা এরকম হবে, ঠিক আছে? সেটা লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। ব্যাস, এখানে তাহলে আমাদের কি হলো, মীমাংসকদের মতটা আমরা দেখে নিলাম। তাহলে এটা দুটো বিরুদ্ধ মত রয়েছে, সেই জন্য আমরা দেখালাম যে এদের মতে কিন্তু এই টেকনিকে হয় শব্দবোধটা, বৈয়াকরণদের মতে ওই টেকনিকে হয়। আমরা পড়বো, আমরা কাদের মত ধরে পড়বো? নৈয়ায়িকদের মত ধরে পড়বো এই ক্লাসে, ঠিক আছে? ব্যাস, এবার আবার আমরা ফিরে আসি নৈয়ায়িকের মতে। তাহলে নৈয়ায়িকের মতে আমরা কি দেখেছি? শব্দবোধে মুখ্য বিশেষ্য কে হবে? শব্দবোধে মুখ্য বিশেষ্য কে হবে? প্রথমান্ত পদের দ্বারা উপস্থাপ্য পদার্থ, ঠিক, উপস্থাপিত পদার্থ। আর নৈয়ায়িকের মতে কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ কি হয়? কৃতি। আর এই যে দ্বিতীয়া বিভক্তির অর্থ কি হবে?
নৈয়ায়িকের মত বলছি কর্মত, এই যে কর্মণি দ্বিতীয়া, কর্তৃকরণয় তৃতীয়া, অপাদানে পঞ্চমী, এই যে বিভক্তি বিধায়ক সূত্রগুলো আছে না, নৈয়ায়িকরা বলেছে এগুলো সব ভাবপ্রধান নির্দেশ, মানে কর্মত্বে দ্বিতীয়া, কর্তৃকরণয় তৃতীয়া মানে কর্তৃত্ব এবং করণত্বে তৃতীয়া। ঠিক আছে, এইরকম ভাবে বুঝতে হবে। যাক, তো এইরকম আমরা পেয়েছি। এবার এই যে নৈয়ায়িকের এই যে শব্দবোধের প্রক্রিয়া, এইটা হলো অভিহিতান্বয়বাদ। এটা হলো অভিহিতান্বয়, অভিহিতান্বয়। কেন সেটা আমরা শব্দটাকে ভাঙলেই বুঝতে পারবো। অভিহিতান্বয়, অভিহিতান্বয় মানে কি? অভিহিতানাম, অভিহিতানাম অন্বয়ঃ, অভিহিতানাম অন্বয়ঃ মানে কি? মানে যারা অভিহিত হয়েছে তাদের অন্বয়। আমরা নৈয়ায়িকের মতে শব্দবোধ কেমন হয় বলেছি, যে আগে পদগুলো কাকে উপস্থাপিত করে? পদগুলো কাকে পদার্থকে উপস্থাপিত করে। মানে কি? কোন বৃত্তির দ্বারা? শক্তি বা লক্ষণার দ্বারা। ঠিক আছে, শক্তি বা লক্ষণার দ্বারা পদার্থকে উপস্থাপিত করে, মানে পদার্থকে অভিহিত করে। পদ থেকে পদার্থগুলো অভিহিত হয়। ঠিক আছে, পদ থেকে পদার্থগুলো আগে অভিহিত হয়। একবার অভিহিত হয়ে যাওয়ার পর তারপর তাদের মধ্যে অন্বয় হয়। আমরা দেখেছি বারবারই এই টেকনিকটাকেই ফলো করেছি। তাই তাদের এই যে মত, এটা হলো অভিহিতান্বয়বাদ। ঠিক আছে, অভিহিতানাম পদার্থানাম অন্বয়ঃ অভিহিতান্বয়ঃ। ঠিক আছে, বেশ। এইবারে আমরা আসি আবার ধাতু অর্থতে। আমরা প্রথমে জাস্ট মুখ্য বিশেষ্য বোঝার জন্য বাক্য লিখেছিলাম, কিন্তু এইবারে আমরা ধাতু অর্থ আখ্যাতার্থ করে করে আবার যাব। স্যার, একটা ধাতু অর্থ, প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই অভিহিতান্বয়বাদটা তো মানে একটু ডিফারেন্ট হয়ে গিয়ে সংসর্গ মর্যাদাবাদ বলা হয় ন্যায় মত। হ্যাঁ হ্যাঁ, সংসর্গ মর্যাদাবাদও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে দুটো কি পুরোপুরি এক হচ্ছে? মানে দুটো এক। নাম কেন তাহলে? একদম এক জিনিস, দুটো নাম। এখন কেউ এরকম ভাবে ডাকেন অভিহিতান। আমরা আগে বলেছিলাম এই যে পদার্থগুলো অভিহিত হলো, সেই অভিহিত পদার্থগুলোর যে পরস্পর সম্বন্ধ হয়, সেটা কার দ্বারা হয়? এমনি এমনি হয় না, কোনো একটা কারণে হয়। আমি ওদনের সাথে কর্মত্বের অন্বয় করছি, তাতে সম্বন্ধ হচ্ছে কি না আশ্রিতত্ব। এই আশ্রিতত্ব সম্বন্ধটা কেন হলো? অন্য কোনো সম্বন্ধ কেন হলো না? এর কারণ হচ্ছে কি? আকাঙ্ক্ষা। এর কারণ হলো আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে সংসর্গ মর্যাদা বলা হয়। তার মানে অভিহিতান্বয় বাদে অ্যাকচুয়ালি শব্দবোধ মানে কি? সংসর্গগুলো, ওই সংসর্গের জ্ঞান, ওই সংসর্গগুলো কার দ্বারা উপস্থাপিত হয়? আকাঙ্ক্ষার দ্বারা। আকাঙ্ক্ষা মানে কি? সংসর্গ মর্যাদা। আমরা বলেছিলাম ব্যুৎপত্তিবাদের প্রথম লাইনটা ছিল শব্দবোধে চ এক পদার্থে অপর পদার্থস্য সংসর্গঃ সংসর্গ মর্যাদয়া ভাসতে। সংসর্গ মর্যাদার দ্বারা ভাসিত হয়, তাই একে সংসর্গ মর্যাদা বাদও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু নৈয়ায়িক আছে, নৈয়ায়িকদের একদেশ আছে। আমি এটাতে আসতে চাইছিলাম না, আপনি প্রশ্নটা তুললেন বলে পাইলাম। এই অভিহিতান্বয়বাদী তাদেরও আবার অন্য এক পক্ষ আছে যারা তাৎপর্য ভিত্তিকে স্বীকার করেন। জয়ন্ত ভট্টই করে। ঠিক আছে, ন্যায় মঞ্জুরিতে আছে। সেখানে কিন্তু এই সংসর্গটা মানে বা সম্বন্ধটা সংসর্গ মর্যাদার দ্বারা উপস্থিত হয় না। তিনি বলেন যে সংসর্গ মর্যাদার দ্বারা উপস্থিত হয় না, এটা কিসের দ্বারা উপস্থিত হয়? তাৎপর্য নামক একটা বৃত্তিকে তারা স্বীকার করেন। আপনারা কাব্য প্রকাশেও এটা পড়েছেন যে পদার্থ কার দ্বারা, পদার্থ কিসের দ্বারা উপস্থাপ্য? তাৎপর্য বৃত্তির দ্বারা। তাই এই অভিহিতান্বয়কেও কিন্তু আবার কেউ তাৎপর্য বৃত্তিবাদ বলতে পারে, কেউ সংসর্গ মর্যাদা, মানে যারা বলেন সংসর্গ মর্যাদার দ্বারা পদার্থের গুলোর মধ্যে সম্বন্ধ উপস্থাপিত হয় তাদের মতে এটা সংসর্গ মর্যাদাবাদ। কারো মতে কিন্তু এটা সংসর্গ মর্যাদাবাদ নয়, কিছু কিছু ব্যক্তির মতে যারা তাৎপর্য বৃত্তিকে স্বীকার করে। সেই জন্যই কিন্তু অনেক জায়গাতে আপনারা সংসর্গ মর্যাদাবাদের কথা পাবেন। ঠিক আছে, মানে অভিহিতান্বয়বাদেরও আবার ওই রকম কিছু ভেতরের গল্প রয়েছে। কিছু কিছু নৈয়ায়িক তারা কিন্তু সংসর্গ মর্যাদাকে স্বীকার করেন না সম্বন্ধের উপস্থিতির জন্য, তারা তাৎপর্য বৃত্তিকে স্বীকার করেন। ন্যায় মঞ্জুরিতে এই প্রসঙ্গটা আছে, আপনাদের যাদের কোনো ইন্টারেস্ট আছে তারা ওইখানে দেখতে পারে। ন্যায় মঞ্জুরিতে আছে এবং কাব্য প্রকাশের দ্বিতীয় উল্লাসেও কিছুটা আছে। ঠিক আছে, ধন্যবাদ।
ব্যাস, অভিহিতান্বয় বাদ হলো আমাদের। এবার আমরা আসি ধাতু অর্থ। নৈয়ায়িকরা অ্যাকচুয়ালি ধাতু অর্থ বলতে কি বোঝে? ধাতু অর্থ বলতে কি বোঝে? ধাতু অর্থ হচ্ছে, দেখুন নৈয়ায়িকদের আমরা এখানে এই বিষয়গুলোর উপরই একটা একটা ক্লাস হয়ে যায় ধাতু অর্থ নিয়ে। আমরা মেন সিদ্ধান্তগুলোকে ধরে আগাবো। নৈয়ায়িকের মতে ধাতু অর্থ হচ্ছে ফলাবচ্ছিন্ন ব্যাপার, ফলাবচ্ছিন্ন ব্যাপার, ফলাবচ্ছিন্ন ব্যাপার ধাতু অর্থ। ধাতু অর্থ হলো ফলাবচ্ছিন্ন ব্যাপার, ব্যাপার হচ্ছে এখানে মুখ্য, ফল হচ্ছে সেখানে বিশেষণ। বা আমরা যদি বলি ব্যাপার ধাতু অর্থ, তাতেও কোনো অসুবিধা নেই। নৈয়ায়িকের মতে ধাতু অর্থ হলো ব্যাপার, আমরা এটা আগে পড়েছি। নৈয়ায়িকের মতে ধাতু অর্থ হলো ব্যাপার। সেজন্য গচ্ছতি মানে, গচ্ছতি মানে আমরা যদি ভাঙি গম যুক্ত তি, এই গম ধাতুর অর্থ কি হবে? গমন ব্যাপার বা গমনম, গমন ব্যাপার বা গমনম। অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে উত্তর দেশ সংযোগাবচ্ছিন্ন ব্যাপার, এরকমও লিখতে পারি। উত্তর দেশ সংযোগাবচ্ছিন্ন ব্যাপারও লিখতে পারি, কেবল গমন ব্যাপারও লিখতে পারি। ঠিক আছে? আর তিয়ের অর্থ তো আমরা জেনেইছি কৃতি, সেটা আমরা পরে আসছি। ধাতু অর্থ হলো ব্যাপার। আচ্ছা, এরপরে আখ্যাতার্থ। আখ্যাতার্থ, আখ্যাত মানে কি? আখ্যাত মানে এই যে ধাতুর উত্তরে যে প্রত্যয়গুলো হয়, তিপ প্রত্যয়, তিন প্রত্যয়, এটাকে আখ্যাত প্রত্যয় বলে। এই আখ্যাত প্রত্যয়ের অর্থ কি? কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ হয়, কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ হয় কি বলেছি আমরা আগে। আখ্যাত প্রত্যয়ের অর্থ কি হয়? কৃতি। কৃতি হয় নৈয়ায়িকের মতে। কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের অর্থ হয় কৃতি, কার মতে? নৈয়ায়িকের মতে। যেমন গচ্ছতি, এটা কোন বাচ্চে আছে? কর্তৃবাচ্যে। কর্তৃবাচ্যে। তাহলে গচ্ছতি সমান কি লিখবো আমরা? গম প্লাস তি, তি এর অর্থ হবে কি? কৃতি। তি এর অর্থ হবে কৃতি। বারবার এই কথাগুলো বলছি কারণ যাতে মাথায় পুরোপুরি ঢুকে যায়, ভুল না হয়। আর তি এর অর্থ হবে কৃতি। গমের অর্থ কি হবে? ধাতু অর্থ কি? নৈয়ায়িকের মধ্যে ধাতু অর্থ কি হয়? ফলাবচ্ছিন্ন ব্যাপার বা কেবল ব্যাপার। তাহলে আমরা কি লিখবো? গমন ব্যাপার বা গমন। হ্যাঁ, আর এদের এই গমন কৃতিতে গিয়ে অন্বিত হবে। কোন সম্বন্ধে অন্বয় হবে? অনুকূল। কোন সম্বন্ধে অন্বয়? হ্যাঁ, অনুকূল। এই যে আখ্যাত প্রত্যয় আছে না, এর কিন্তু আরো অর্থ আছে। কৃতি হলো মুখ্য অর্থ। এই আখ্যাত প্রত্যয়ের দ্বারা আরো কিছু বোঝা যায়। কি বোঝা যায়? গচ্ছতি মানে আমরা কোন কালের কথা ভাবি? কোন কালে? গচ্ছতি মানে কোন কালে ঘটনাটা ঘটছে? বর্তমান। তার মানে বর্তমানত্ব অর্থ, বর্তমানত্ব। ঠিক আছে? আচ্ছা, গচ্ছতি মানে কোন পুরুষের কথা ভাবি আমরা? গচ্ছতি মানে কোন পুরুষে আছে? এটা প্রথম পুরুষ। মানে প্রথম পুরুষও কিন্তু এর অর্থ, প্রথম পুরুষ। আচ্ছা, গচ্ছতি মানে কতজন যাচ্ছে? একজন। একজন। তিয়ের অর্থ একত্ব, তিয়ের অর্থ একত্ব। ঠিক আছে? এরাও অর্থ, এই বর্তমানত্ব এই কৃতিতে উন্নীত হয়। ঠিক আছে? এই একত্বটা অ্যাকচুয়ালি ওই যে পুরুষ যে কর্তা, তার একত্ব সেখানে গিয়ে উন্নীত হবে, পুরুষ ও ওই কর্তাতে গিয়ে উন্নীত হবে, এইসব রয়েছে। ঠিক আছে? এই ব্যাপারগুলো কিন্তু আছে, এগুলোতে আমরা আর আসছি না। আমরা প্রধান অর্থটা ধরেই আগাচ্ছি, কারণ এগুলোকে বেশি দিয়ে লিখতে গেলে শব্দবোধ অনেক বড় হবে, এগুলো দিয়ে সাধারণত থাকেও না। তো প্রধান অর্থ হচ্ছে কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের প্রধান অর্থ কি? কৃতি। কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের প্রধান অর্থ কৃতি। বৈয়াকরণদের মতে কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের প্রধান অর্থ কি? কর্তা। হ্যাঁ, কর্তা। বৈয়াকরণদের মতে আখ্যাত প্রত্যয়ের অর্থ হলো কর্তা। কর্তা মানে সে তাদের মতে গচ্ছতি, এখানে গম প্লাস তি, এই তি এর অর্থ কি হবে? কর্তা। কর্তা। এবার দেখুন এখানে একটা ডিফারেন্স চলে এসেছে। বৈয়াকরণদের মতে কর্তা, নৈয়ায়িকের মতে কৃতি। কেন? দেখুন নৈয়ায়িক কি বলেছে?
শক্তিগ্রহ কোথা থেকে হয়? ব্যাকরণ, উপমান, কোষ প্রভৃতি থেকে হয়। ব্যাকরণকে শক্তিগ্রহের উপায় বলেছে, অথচ ব্যাকরণের মতকে মানছে না। এই জায়গাতে ব্যাকরণ বলছে যে তীর অর্থ কর্তা, মানে কর্তৃবাচ্যে তীর অর্থ কর্তা, অথচ ব্যাকরণের শক্তিগ্রহের উপায়ের মধ্যে বৈয়াকরণদেরকে ধরেছে, ব্যাকরণকে ধরেছে, অথচ ব্যাকরণের এই মতটাকে মানছে না, তীর অর্থ কর্তা। কেন মানছেন না? কারণ বৈয়াকরণ নিজেরাই বলেছেন হ্যাঁ আমরা ব্যাকরণকে শক্তিগ্রহের উপায় বলে মানি, কিন্তু ক্বচিত্তু সতি বাধকে ত্যজ্যতে, কোথাও কোথাও বাধক থাকলে সেটাকে ছেড়ে দেওয়া হয়, কোথাও কোথাও বাধক থাকলে সেটাকে মানা হয় না। এইখানে বাধক রয়েছে। কি বাধক? বলছে দেখুন, তীয়ের অর্থ যদি আমরা কর্তা ধরি, তীয়ের অর্থ যদি আমরা কর্তা ধরি, ঠিক আছে, কর্তা, দেখুন তীয়ের যে অর্থ কর্তা সেটা কিসের দ্বারা, কোন বৃত্তির দ্বারা, কোন বৃত্তির দ্বারা? পদ থেকে পদার্থ কোন বৃত্তির দ্বারা উপস্থাপিত? ঘর থেকে কম্বুক্রী বা আদিমান জলাহরণ পাত্র বিশেষ, সেটা কোন বৃত্তির দ্বারা উপস্থাপিত হয়? শক্তি। শক্তি। শক্তির দ্বারা। শক্তির দ্বারা লভ্য যে পদার্থ তাকে আমরা কি বলবো? সক্রিয়। এটা আমরা আগে বলেছি, সক্রিয়। আর পদটা হলো শক্ত, পদটা হলো শক্ত, ঠিক আছে। তাহলে শক্তির দ্বারা লভ্য যে পদার্থ তাকে আমরা বলবো সক্রিয়। যে সক্রিয় হয় তার মধ্যে সক্রিয়তা থাকে, ঠিক আছে, তার মধ্যে সক্রিয়তা থাকে। সেই সক্রিয়তা একটা আগন্তুক ধর্ম, এগুলো ভাষা প্রদীপের ক্লাসে বলেছিলাম। আগন্তুক ধর্ম যেই হয় তার একটা অবচ্ছেদক চিন্তা করতে হয়। তাহলে এই সক্রিয়তার অবচ্ছেদক কে হবে? এই সক্রিয়তার অবচ্ছেদক হবে এই কর্তার মধ্যে যে অসাধারণ ধর্ম রয়েছে। এই কর্তার মধ্যে অসাধারণ ধর্ম কি আছে? ঘটের মধ্যে অসাধারণ ধর্ম থাকে ঘটত্ব, পটের মধ্যে অসাধারণ ধর্ম থাকে পটত্ব। তাহলে কর্তার মধ্যে অসাধারণ ধর্ম কি থাকবে? কর্তৃত্ব। হ্যাঁ, কর্তৃত্ব। আর এই কর্তৃত্ব মানে কি? কর্তৃত্ব ইজিক্যাল টু, আমরা এর আগে লিখেছিলাম, কর্তৃত্ব মানে কৃতি। কর্তৃত্ব মানে কৃতি লেখা হয়েছিল না, কর্তৃত্ব মানে কৃতি। আচ্ছা, এবার ধরুন এই যে কৃতি, এটা কি আত্মনিষ্ঠ গুণবিশেষ, তাই না? এই জগতে জীবাত্মা কতগুলো? অনেক। অনেক। অনেক অনেক। প্রত্যেক আত্মায় আলাদা আলাদা কৃতি থাকবে। তাহলে এই কৃতির সংখ্যা কতগুলো? কত হবে? অসংখ্য, অসংখ্য, ঠিক আছে, বা বহু। তাহলে দেখুন এই ক্ষেত্রে সক্রিয়তাবচ্ছেদক যে হলো সে কি হয়ে গেল? বহু হয়ে গেল। এই কৃতি হচ্ছে একটা গুণ, সে জাতি নয়, তাই সে অসংখ্য, বহু হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমরা কি জানি সক্রিয়তাবচ্ছেদকে কি হতে হয়? লঘু হতে হয়। সক্রিয়তা যে কোনো অবচ্ছেদককেই আমরা লঘু, মানে যদি লঘু ধর্মকে অবচ্ছেদক বলে স্বীকার করা যায় তাহলে গুরু ধর্মকে আমরা অবচ্ছেদক বলে স্বীকার করব না, ঠিক আছে। তাহলে বৈয়াকরণদের মতে যাকে আমরা সক্রিয়তাবচ্ছেদক রূপে পাচ্ছি সে কি? সে একটা গুণ, তাই সেখানে একটা গৌরব রয়েছে। কিন্তু নৈয়ায়িকদের মতটাকে যদি আমরা ধরি, নৈয়ায়িকদের মতে তীয়ের অর্থ কি হবে? কৃতি। তীয়ের অর্থ কি হবে? কৃতি। কৃতি। তাহলে কৃতি হলো সক্রিয়, সেই কৃতির মধ্যে কি আছে? সক্রিয়তা আছে। সেই সক্রিয়তার অবচ্ছেদক কি হবে? কৃতিতে যে অসাধারণ ধর্ম রয়েছে সে কি? কৃতিত্ব। কৃতিত্ব। এই কৃতিত্ব হচ্ছে একটা জাতি। এই কৃতিত্ব হলো জাতি। জাতি সংখ্যায় কতগুলো? অনেকগুলো। জাতি সংখ্যায় অনেক হয়, জাতি এক। জগতের সমস্ত ঘটের মধ্যে একটি ঘটত্ব আছে, জগতের সমস্ত ঘটের মধ্যে একটি মাত্র ঘটত্ব আছে। তাহলে জাতি সংখ্যায় এক, তাহলে কৃতিত্ব। দেখুন নৈয়ায়িকের মতে সক্রিয়তাবচ্ছেদক হলো কৃতিত্ব, সে সংখ্যায় এক। তাহলে অবচ্ছেদকে কার মতে লাঘব হলো? বৈয়াকরণের মতে নাকি নৈয়ায়িকের মতে? নৈয়ায়িকের মতে। এই জন্য নৈয়ায়িকরা ওই বৈয়াকরণদের মতটাকে মানেননি, ঠিক আছে। এই জন্য এই ক্ষেত্রে আখ্যাত প্রত্যয়ের অর্থ কি হবে এই প্রসঙ্গে নৈয়ায়িকরা বৈয়াকরণের অর্থ যে যা বলেছেন সেটাকে মানেননি। নৈয়ায়িকরা বলেছেন কৃতিত্ব, কৃতি হবে এখানে সক্রিয়, তীয়ের অর্থ হবে কৃতি। বোঝা গেল কিনা সবার? কেন কৃতি বলেছেন, কর্তা কেন বলেননি? কার কোনো প্রশ্ন আছে?
নেই, কারো কোনো কনফিউশন নেই তো? দেখুন, কিন্তু স্যার এটা একটা লাঘবের জন্য, হ্যাঁ লাঘবের জন্য, শক্যতাবচ্ছেদকে লাঘবের জন্য এনারা এটা বলেছেন, শক্যতাবচ্ছেদকে লাঘবের জন্য। এখন একটা কিন্তু প্রশ্ন এসে যায়, নৈয়ায়িক যদি আখ্যাতের অর্থকে কৃতি বলে, কর্তা তো বললেন না, কর্তা তো বললেন না, তাহলে রামঃ গচ্ছতি, রামঃ গচ্ছতি, এখানে গচ্ছতি মানে গম যুক্ত তি, তি এর অর্থ কি? তি এর অর্থ কি হলো নৈয়ায়িকের মতে? কৃতি স্যার। আচ্ছা, রাম এখানে প্রথমা কেন হয়েছে? রাম প্রাতিপদিক। একজন একত্র হয়েছে। এই বাক্যের কর্তাকে, এই বাক্যের কর্তাকে আমরা লিখলাম রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, ঠিক আছে, বিদ্যালয়ম গচ্ছতি। এই বাক্যের কর্তাকে? রাম। রাম। এই বাক্যের কর্তার রাম। কর্তাতে কোন বিভক্তি হয়? স্যার তৃতীয় বিভক্তি হয়, কিন্তু কর্তায় প্রথমা হয় না, কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, কর্তাতে তৃতীয়া বিভক্তি হয়। তাহলে এখানে তৃতীয়া বিভক্তি হওয়ার কথা, কিন্তু তৃতীয়া কেন হলো না? স্যার প্রথম যারা রামটা উক্ত হয়েছে বলে হয়নি ওখানে। উক্ত হয়ে গেছে বলে, যেই কারকই, সে শুধু কর্তৃকারক নয়, যেই কারকই উক্ত হয়ে যায় বা অভিহিত হয়ে যায় তাতে প্রথমা হয়। অভিধান কার দ্বারা হয়? আমরা এটাও পড়েছি কারক প্রকরণে, অভিধান কার দ্বারা হয়? স্যার তিং কৃতি আর সমাস তদিদান্ত। অভিধানম তো প্রায়ণ তিং তিং কৃত তদিত সমাস। সমাস। হ্যাঁ, এই বাক্যে রাম বা কর্তা সে অভিহিত হয়েছে বা উক্ত হয়েছে, তাই তাতে প্রথমা হয়েছে, তাই তো? বৈয়াকরণরা কি বলে যে এই বাক্যে কর্তা উক্ত হয়েছে তাই তাতে প্রথমা হয়েছে, তাই তাই তো? এখন উক্ত কার দ্বারা হবে? এখানে তো কৃত তদ্ধিত কিছু নেই, একমাত্র তিং রয়েছে, অতএব তিং এর দ্বারা উক্ত উক্ত হবে, হতে পারে একমাত্র। কিন্তু নৈয়ায়িকরা যখন বলল যে তি এর অর্থ কর্তা নয়, তি এর অর্থ কর্তা নয়, কৃতি, তাহলে রাম কি এখানে উক্ত হলো বা কর্তা কি এখানে উক্ত হলো? বোঝা গেল না প্রসঙ্গটা? দেখুন, এই বাক্যে আমরা রামকে, রামেতে প্রথমা বিভক্তি দিয়েছি কেন? কারণ রাম হলো কর্তা, সেই কারণে প্রথমা বিভক্তি দিইনি, রাম হলো কর্তা, সেই কর্তাটা উক্ত হয়েছিল কার দ্বারা? তিন বিভক্তির দ্বারা কর্তা উক্ত হয়েছিল, তাই। কিন্তু নৈয়ায়িক এসে বলল যে এই যে তিন বিভক্তিটা আছে বা তি বিভক্তিটা, তার অর্থ কর্তা নয়, তার অর্থ কৃতি। তাহলে তিন বিভক্তির দ্বারা কর্তা কি আর উক্ত হলো, অভিহিত হলো? অভিহিত হওয়া মানে উক্ত হওয়া। তিনের দ্বারা কে উক্ত হলো? কৃতি উক্ত হলো, কর্তা তো উক্ত হলো না, তাই না? নৈয়ায়িকের মতে তিয়ের দ্বারা কে উক্ত হলো? কৃতি উক্ত হলো, মানে কোন অর্থকে বলা হলো? কৃতিকে বলা হলো। কর্তাকে কি বলা হলো? কর্তাকে বলা হলো না, কর্তা উক্ত হলো না। তাহলে কর্তা যদি উক্ত না হয় তাহলে এই বাক্যে কর্তা কি রয়ে গেল? অনুক্ত রয়ে গেল, তাই তো? যদি কর্তা উক্ত না হয় কর্তা অনুক্ত হয়ে যাবে। অনুক্ত কর্তায় কোন বিভক্তি হয়? তৃতীয়া। তৃতীয়া। তাহলে নৈয়ায়িককে প্রশ্ন করা হয়েছে, হে নৈয়ায়িক, আপনার মতে তাহলে রামেণ গচ্ছতি হয়ে যাবে, এখানে রামহ গচ্ছতি কি করে হবে? কারণ আপনার মতে তি এর অর্থ কর্তা নয়, কৃতি, তাহলে এই বাক্যে কর্তা উক্ত হয়নি, কর্তা উক্ত হয়নি, রাম এখানে কর্তা, কর্তা উক্ত হয়নি মানে কি? অনুক্ত কর্তা। অনুক্ত কর্তায় কোন বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি হয়, তাহলে রামহ গচ্ছতি তো হবে না, রামেণ গচ্ছতি হবে, তাহলে সেটা তো অশিষ্ট প্রয়োগ। তাহলে আমার মতটাকে মানুন, মানে বৈয়াকরণ বলছে আমার মতটাকেই মানুন, সেটাই শ্রেয়। যদিও সেখানে গৌরব রয়েছে, তথাপি তার দ্বারা কর্তা উক্ত হচ্ছে, কর্তা উক্ত হলে রাম এখানে উক্ত হলো, তাহলে রামহ এরকম প্রথমা বিভক্তি হতে পারবে, যেটা শিষ্ট প্রয়োগ, যেটা শুদ্ধ প্রয়োগ, সেটা হতে পারবে। কিন্তু আপনার মতে রামহ গচ্ছতি এই প্রয়োগটা হতে পারবে না, রামেণ গচ্ছতি হবে, কারণ রাম তো সেখানে উক্তই হবে না, কারণ তি এর দ্বারা কৃতি উক্ত হয়, কর্তা উক্ত হয় না। এই বোঝা গেল কিনা সমস্যাটা? হ্যাঁ, তাতে নৈয়ায়িক কি সমাধান দিয়েছেন? নৈয়ায়িক বলছেন, দেখুন এখানে অ্যাকচুয়ালি আমাদের এই যে বলা হয়েছে না অভিহিতে প্রথমা,
ওখানে অভিহিতে কর্তরি প্রথমা এরকম নয়, অভিহিতায়াম কর্তৃ সংখ্যায়াম প্রথমা, অভিহিতায়াম কর্তৃ সংখ্যায়াম প্রথমা। আমরা যখন যখন বলি না যে অভিহিত কর্তায় প্রথমা হয়েছে, অভিহিত কর্মে প্রথমা হয়েছে, অভিহিত করণে প্রথমা হয়েছে, বৈয়াকরণ এরকম ভাবে বলেন, নৈয়ায়িকরা বলছেন যে ওরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা হলো অভিহিত কর্তৃ সংখ্যায় প্রথমা, মানে যার সংখ্যা অভিহিত হয় তাতে প্রথমা বিভক্তি হবে। ঠিক আছে, এখন এইখানে দেখুন, এই তি প্রত্যয়ের অর্থ কর্তা নয়, কৃতি। কিন্তু এই তি প্রত্যয়ের অর্থ তো আরো আছে, আমরা বলেছিলাম কি কি, বর্তমানত্ব, তারপর আরো কি একত্ব। একত্ব অর্থ তো এর দ্বারা হয়। এই একত্ব অর্থটা কার? এই একত্ব অর্থটা এই কর্তার। এই একত্ব অর্থটা এই কর্তার। কেন? কারণ আমরা যে এখানে রামহ না লিখে রামাহা লিখে দেব, তখন আর তি থাকবে না, তখন বিভক্তিটা কি হয়ে যাবে? ঝি। তখন বিভক্তিটা ঝি হয়ে যাবে, ঝি বহু বচন হয়ে যাবে। তার মানে এই যে আখ্যাত প্রত্যয়, তার দ্বারা যে সংখ্যাটা বলা হয় সেটা কার সংখ্যা? কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের যে সংখ্যাটা বলা হয় সেটা কার সংখ্যা? সেটা কর্তার সংখ্যা। কর্তৃবাচ্যে আখ্যাত প্রত্যয়ের যে সংখ্যাটা বলা হয় সেটা কর্তার সংখ্যা। তার মানে তিয়ের দ্বারা যে একত্ব বলা হচ্ছে সেটা কার একত্ব? রামের একত্ব। নৈয়ায়িক বলছে এখানেই তো প্রশ্ন সমাধান হয়ে গেল। আমরা কি বলছি? ও যার সংখ্যা উক্ত হবে তাতে প্রথমা হবে, যে উক্ত হবে তাতে প্রথমা এরকম নয়, যার সংখ্যা উক্ত হবে তাতে প্রথমা। বৈয়াকরণ বলেছিল যে উক্ত হয় তাতে প্রথমা, নৈয়ায়িক বলছে যার সংখ্যা উক্ত হয় তাতে প্রথমা। কার সংখ্যা উক্ত হলো? নৈয়ায়িকের মতে এখানে তিয়ের দ্বারা কার সংখ্যা উক্ত হলো? কর্তার। কর্তার, তাই কর্তাতে প্রথমা। অতএব রামহ হচ্ছে এরকম প্রয়োগ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখুন পুরো বিষয়টা আবার বলছি। বৈয়াকরণ বলে তিয়ের অর্থ কর্তা, তাই রামহ গচ্ছতি এখানে রামে প্রথমা হয়েছে। কেন? কারণ এই বাক্যের কর্তা রাম। জেনারেলি কর্তায় তৃতীয়া বিভক্তি হয় বা অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, কিন্তু তিন বিভক্তির দ্বারা কর্তা উক্ত হয়েছে বলে রামেতে প্রথমা হয়েছে, রাম উক্ত হয়ে গেছে বলে। কিন্তু নৈয়ায়িকের মতে তিয়ের অর্থ কৃতি, তার অর্থ কর্তা নয়, অতএব কর্তা উক্ত হলো না। যেহেতু কর্তা উক্ত হলো না, বৈয়াকরণ নৈয়ায়িকের ক্ষেত্রে আক্ষেপ করেছে, তাহলে আপনার মতে রামেন গচ্ছতি হওয়া উচিত, রামহ গচ্ছতি বলা উচিত নয়, কারণ রাম তো এখানে উক্তই হয়নি, এই বলেছিল নৈয়ায়িককে। তার উত্তরে নৈয়ায়িক বললেন যে দেখুন, আপনি যেটা বলছেন যে অভিহিত কর্তায় প্রথমা বা যে অভিহিত হয় তাতে প্রথমা, আমরা সেরকম বলি না। আমরা কি বলি? নৈয়ায়িক কি বলে? যে যার সংখ্যা অভিহিত হয় তাতে প্রথমা হয়, যে অভিহিত হয় তাতে প্রথমা এমন নয়, যার সংখ্যা অভিহিত হয় তাতে প্রথমা। এই তিয়ের দ্বারা যে সংখ্যা উক্ত হলো, আমরা এর আগে দেখেছি এই তিয়ের অর্থ একত্ব বা বহুত্ব, দ্বিত্ব ইত্যাদি হয়। এই যে সংখ্যাটা, এটা কার সংখ্যা? এটা রামের সংখ্যা, তাই রামের সংখ্যাটা উক্ত হলো, তাই রাম এ এখানে প্রথমা বিভক্তি হবে, তাই রামহ গচ্ছতি হতে পারে। ঠিক আছে, এই প্রসঙ্গটা, এই যে প্রসঙ্গটার আলোচনা করলাম, এটা আপনারা পাবেন ভাষা পরিচ্ছেদে। শক্তিগ্রহের যে উপায় রয়েছে ব্যাকরণ উপমান ও কোষাপ্ত বাক্যাত, সেখানে একদম প্রথমেই রয়েছে বৈয়াকরণদের মতটাকে মেনে নেওয়া হয় ক্বচিৎ সতী বাধকে ত্যজ্যতে, সেইখানে এই প্রসঙ্গটা উঠে এসেছে। আপনাদের যাদের ডিটেলস জানার ইচ্ছে আছে তারা একটু ওই জায়গাটা দেখে আসবে। ঠিক আছে, এই যে বিবাদটা, এটা আমরা দেখলাম। তাহলে এই বিবাদের মূল বক্তব্য বা মানে এখান থেকে সিদ্ধান্ত কি হলো? বৈয়াকরণদের মতে আখ্যাত প্রত্যয়ের অর্থ হচ্ছে কর্তা, নৈয়ায়িকদের মতে আখ্যাতের অর্থ হলো কৃতি। ঠিক আছে, দুজনের মধ্যে ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্স কেন হয়েছে এবং তাতে কি কি সমস্যা এসেছে সেগুলো আমরা আলোচনা করলাম। পরের দিন কিন্তু আমি পড়া ধরবো। ঠিক আছে, যাক, এবার ধাতু অর্থ পেলাম ব্যাপার, আর আখ্যাতের অর্থ পেলাম কৃতি, কর্তৃবাচ্যে অবভিয়াসলি। এখন ধাতু অর্থ এবং আখ্যাতের অর্থের মধ্যে অন্বয় হয় কোন সম্বন্ধে? ধাতু অর্থ আখ্যাতের অর্থে কি অন্বিত হয়? অনুকূলত্ব সম্বন্ধে। ঠিক আছে, আর ওই যে কৃতি, সেই চৈত্র প্রভৃতিতে প্রকারী ভূয় ভাষতে, মানে ওই কৃতি কোথায় গিয়ে অন্বিত হয়? প্রথমান্ত পদার্থে আশ্রয়ত্ব সম্বন্ধে। চৈত্র পচতি মানে পাকানুকূল কৃত্যাশ্রয় চৈত্র, ব্যাস। চৈত্র পচতি মানে, চৈত্র পচতি মানে, আবার একবার বলছি, চৈত্র মানে চৈত্রযুক্ত কি
সু। পচতি মানে পদ যুক্ত টি। চৈত্র পদের অর্থ চৈত্র, সুয়ের অর্থ একত্ব, পচের অর্থ কি হবে? পাক বা পাক ও ব্যাপার। তিয়ার অর্থ কি? নৈয়ায়িকের মতো তিয়ার অর্থ কি? কৃতি। কৃতি কৃতি। এই পাকের অন্বয় দেখুন, ধাতু অর্থ ব্যাপার কোথায় গিয়ে উন্নীত হয়? আখ্যাতের অর্থেতে। ব্যাপারের অন্বয় হবে আখ্যাতের অর্থে। কোন সম্বন্ধে হবে? পাক আর কৃতির মধ্যে সম্বন্ধ কি হবে? অনুকূলত্ব সম্বন্ধ। আর এই কৃতি গিয়ে উন্নীত কোথায় হবে? চৈত্রে চৈত্র। চৈত্র কোন সম্বন্ধে? কোন সম্বন্ধে? আশ্রয়ত্ব আশ্রয়ত্ব। আর একত্ব তো আশ্রয়ত্ব সম্বন্ধে চৈত্রে যাবে। ঠিক আছে, তাহলে পাকানুকূল কৃত্যাশ্রয় হয় চৈত্র, এরকম শব্দবোধ হবে। পাকানুকূল কৃত্যাশ্রয় হয় চৈত্র। ব্যাস। আমরা কিন্তু আমাদের মেন যেটুকু খুব মাথায় ঢোকানো সেটা আমাদের হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা একটু ফাস্ট আগাবো। ঠিক আছে, আমরা অনেকটা স্লো আগাচ্ছি, এবারে পরের দিন থেকে আমরা ফাস্ট আগাবো একটু। আজকের এই যে এতটুকু পড়া হলো, এর মধ্যে কারো কোনো কনফিউশন বা কারো কোনো প্রশ্ন আছে? নেই তো? ঠিক আছে। আচ্ছা, আগের দিন যে বাক্যগুলো দেওয়া হয়েছিল সেগুলো সবাই করেছেন? শব্দবোধ সবার করা হয়েছে? আচ্ছা, করেছিলাম, একটু ভুল হয়েছে। করেছিলাম, একটু ভুল হয়েছে স্যার। হ্যাঁ, এই শান্তনু বাবু আপনি বলুন তো, প্রথম যে শব্দবোধটা কি বাক্য ছিল? প্রথম বাক্যটা? হ্যাঁ স্যার বলছি, হ্যাঁ, প্রথম বাক্যটা কি ছিল? রামঃ বিদ্যালয়ং গচ্ছতি। রামঃ বিদ্যালয়ং গচ্ছতি। কি করেছেন এখানে শব্দবোধ? আপনি বলুন, আমি লিখছি এর মধ্যে। এখানে এবার এটা ভেঙে ভেঙে বলবো না শব্দ? হ্যাঁ, একদম ভেঙে ভেঙে বলুন। হ্যাঁ, রাম যুক্ত সু, এটা ভেঙে রয়েছে। রাম যুক্ত আস্তে, রাম যুক্ত সু, তারপর বিদ্যালয় যুক্ত অম। বিদ্যালয় যুক্ত, বাকিরা কিন্তু সবাই মেলাবেন এটার সাথে। ঠিক আছে, কারো কোনো যদি আলাদা রকম হয়, অন্যরকম হয়, কনফিউশন হলে জিজ্ঞাসা করে নেবেন। গচ্ছ, তারপরে গম যুক্ত তি। গম যুক্ত তি, তারপর এবার হচ্ছে রামের হচ্ছে অর্থ হচ্ছে রাম, রাম, সুয়ের অর্থ একত্ব, একত্ব, বিদ্যালয়ের অর্থ বিদ্যালয়, অমের অর্থ এখানে কর্মত্ব, কর্মত্ব, গমের অর্থ হচ্ছে গমনম বা গমন ক্রিয়া যেটা, হ্যাঁ গমন, আর টিয়ের অর্থ কৃতি। নীতি। এবার একত্রটা যেহেতু এখানে এর কোনো অপ্রধান কি বলে, এটা যেহেতু প্রথম বা প্রাতিপদিক অর্থ মধ্যে প্রথম হয়েছে, এটা এখানে কি অন্বিত? হ্যাঁ, অন্বিত হয়েছে, যা আশ্রয়ত্ব সম্বন্ধ হচ্ছে আশ্রয়ত্ব। এবার বিদ্যালয়টা কর্মত্ব কি অন্বিত হবে? আশ্রিতত্ব নিষ্ঠত্ব বা ব্যক্তিত্ব যাই বলি, আশ্রিতত্ব নিষ্ঠত্ব। হ্যাঁ, হ্যাঁ, এবার হচ্ছে গমটা দিয়ে যাবে যেহেতু এখানে মানে জনকত্ব বা অনুকূলত্ব। হ্যাঁ, এখানে আমার আগের দিন স্যার ভুল হয়েছিল, ওই কর্মত্রা যেহেতু এখানে ফল, সেজন্য গমনটা এখানে কর্মত্রটা গমনে একটা জনকত্ব সম্বন্ধ একটা হবে, কর্মত্রটা গমনের দিকে। হ্যাঁ, দেখছিলাম পরে গমনে যাবে। হ্যাঁ, কর্মত্ব গমনে যাবে, কোন সম্বন্ধে হবে? জনকত্ব। জনকত্ব। তারপরে এবার হচ্ছে কৃতিটা রামে, যেহেতু এখানে রাম নৈয়ায়িকের মধ্যে প্রথম কৃতিটা রামে যাবে, এটা আশ্রয়ত্ব সম্বন্ধে। টোটাল শব্দবোধটা কি দাঁড়ালো? বিদ্যালয় নিষ্ঠ কর্মত্ব জনক গমনানুকূল কৃত্যাশ্রয় একত্ব আশ্রয় রামঃ। হ্যাঁ, বিদ্যালয় নিষ্ঠ কর্মত্ব জনক গমনানুকূল কৃত্যাশ্রয় একত্বাশ্রয় রামঃ। সবার একই হয়েছে? হ্যাঁ স্যার।
ঠিক আছে। আচ্ছা, সঞ্চয় যদি আপনি বলুন তো, এই পরে নেক্সট বাক্যটা কি ছিল? সঞ্চয়িতা কর, সঞ্চয়িতা যদি আপনি বলুন। দুজন হ্যাঁ সঞ্চয়িতা। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। পরের বাক্যটা কি ছিল? স্যার আমি বলছি একটু আচ্ছা আচ্ছা, সুরেশ অন্নম খাদতি। সুরেশः অন্নম খাদতি। আচ্ছা, ভেঙে বলতে হবে না, একেবারে টোটাল শব্দবোধ কি হয়েছে বলুন। আচ্ছা, অন্ননিষ্ঠ কর্মত্ব জনক ভোজনানুকূল। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শুনতে একদম স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অন্ননিষ্ঠ কর্মত্ব জনক ভোজনানুকূল কৃত্যাশ্রয় একত্বাশ্রয় সুরেশः। হ্যাঁ সুরেশः, এখানে কৃত্যাশ্রয় যেটা আছে সেটা কৃতিমান বললেও হবে। কৃতিমান সুরেশः বা কৃত্যাশ্রয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে। তারপরের বাক্যটা কি ছিল? তারপরে প্রিয়াঙ্কা, তুমি বলো তো তারপরে বাক্যটা কি ছিল? ভবেশः ওদনং পক্ষ্যতে। ভবেশः ওদনম পক্ষ্যতি। কি হয়েছে, এটা শব্দবোধটা কি হয়েছে? ওদনাশ্রিত কর্মত্ব জনক পাকানুকূল কৃত্যাশ্রয় একত্যাশ্রয় ভবেশः। হ্যাঁ, এইবার ভবেশः ওদনম পচতি আর পক্ষ্যতি, এ দুটোর মধ্যে পার্থক্য কি হলো? শব্দবোধে কি কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না, কিন্তু একটা পার্থক্য আছে যেটা আমরা লিখিনি। কি লিখিনি? এখানে পক্ষ্যতি, এই তি এর অর্থ আরো একটা আছে, কাল। এটা কোন কাল? এটা ভবিষ্যৎ মানে কোন কাল? ভবিষ্যৎ কাল। আর ভবিষ্যৎ কালটা কৃতিতে কি উন্নীত হবে, মানে ভবিষ্যৎকালীন কৃতি। প্রত্যেকটা শব্দবোধে যেখানে খাদতি আছে সেখানে বর্তমানকালীন কৃতি এরকম লিখতে হবে। এখানে পক্ষ্যতি মানে ভবিষ্যৎকালীন কৃতি, আমরা কোথাও লিখছি না, দরকার নেই লেখার, কিন্তু এটা কিন্তু গম্য, বুঝে নিতে হবে। ওই যে কৃতিটা, এক্ষেত্রে ভবেশः ওদনম পক্ষ্যতি এখানে ভবিষ্যৎকালীন কৃতি, খাদতির ক্ষেত্রে কিন্তু বর্তমানকালীন কৃতি। তেমনি এইখানেও এই যে গচ্ছতি, সেখানেও কিন্তু বর্তমানকালীন কৃতি। এই তি এর অর্থ আরো একটা আছে, সেটা হচ্ছে বর্তমান কাল বা ভবিষ্যৎ কাল বা অতীত কাল। ওই কালটা কোথায় গিয়ে উন্নীত হবে? কৃতিতে। ঠিক আছে, তাহলে বর্তমানকালীন যে কৃতি বা ভবিষ্যৎকালীন যে কৃতি। ঠিক আছে, হয়েছে, হচ্ছে। আচ্ছা, আজকে কিছু স্যার আমার কাজ একটা দিয়ে প্রশ্ন ছিল। বলুন বলুন। এই পক্ষ্যতি বা পচতির ক্ষেত্রে আমরা পাক লিখছি পদার্থটা, তো খাদতির ক্ষেত্রে কি লেখা হবে? আমরা ভোজন, এই সঞ্জয় দাদি ভোজন লিখেছেন, আপনি খাদন ব্যাপার লিখতে পারেন। অ্যাকচুয়ালি এটার অর্থ হচ্ছে গল বিবর সংযোগানুকূল ব্যাপার, এটার অর্থ। ঠিক আছে, খাদ ধাতুর অর্থ গল বিবর সংযোগানুকূল ব্যাপার, এই রকম অর্থ হয়। কিন্তু আমরা অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ধাতুটা যেটা আছে সেটাকেই একটা ব্যাপার দিয়ে লিখে দিচ্ছি। খাদন ব্যাপার লিখতে পারেন বা খাদনম লিখতে পারেন। আপনি খাদনম লিখতে পারেন, ভোজনম লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। পদার্থের সংখ্যা বলতে শুভেন্দু এটা জিজ্ঞাসা করেছে, মানে পদার্থের সংখ্যা মানে এই যে আছে না আখ্যাত প্রত্যয়টা, সেখানে সংখ্যা ও অর্থ, বর্তমান কাল অর্থ। আচ্ছা, পুরো প্রশ্নটা দেখা যাচ্ছে না তো এইভাবে আমার কাছে, না এটা বড় করা আছে তো, মানে জুম করা আছে একসাথে। নিপাতের যোগে অভিধান হয়, প্রথমা হয়, সেক্ষেত্রে নিপাতের অর্থ কি অভিহিত পদার্থের সংখ্যাও হবে? নিপাতের যোগে অভিধান হয়, প্রথমা হয়, সেক্ষেত্রে নিপাতের অর্থ কি যেমন এরকম একটা উদাহরণ দিয়ে বুঝতে হবে জিনিসটা। এখন অ্যাকচুয়ালি এই প্রসঙ্গটা যে আছে না, এই যে প্রশ্নটা করেছে শুভেন্দু, সেখানে ভাষা পরিচ্ছেদে এই প্রসঙ্গটা আছে যে কার সংখ্যা উত্তর হবে বা সংখ্যার অভিধান কার হবে। সেখানে আছে সংখ্যা বিধান যোগ্যশ্চ কর্মত্বাদি অনবরুদ্ধ প্রথমান্ত পদোপস্থাপ্য। ওই বাক্যটাকে দেখতে হবে, ওই বাক্যে যে আর কোথাও বিশেষণীভূত হয়নি, কর্মত্ব প্রভৃতিতে বিশেষণীভূত হয়নি,
এবং প্রথমান্ত পদের দ্বারা উপস্থাপ্য সেইখানে তদ্গত সংখ্যায় অভিহিত হবে। ঠিক আছে, এটা আমি বলে দেবো। ব্যাস, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ স্যার একটা কথা বলছি স্যার, আমি আসলে আজকেই প্রথম এই ব্যাপারটায় জানতে পারলাম যে আপনি ক্লাস করান। তো স্যার পূর্বের ক্লাসগুলো তো করতে পারিনি, তো সেটার কি কোনো স্যার রেকর্ডেড ক্লাস রেকর্ডিং আছে? ইউটিউবে আছে, দেওয়া আছে। হ্যাঁ, এই আচ্ছা স্যার। রিকেরই একটা চ্যানেল আছে, সেখানে আমার মনে হয় দুটো ক্লাসই আছে। প্রথম ক্লাসটা তো দেওয়া হয়েছিল, স্যার দিয়েছিল। প্রথম ক্লাসটা স্যার দেখতে পেয়েছি, দ্বিতীয় ক্লাসটা দুদিন চেক করেছি, দেখতে পাইনি। তবে হ্যাঁ স্যার আছে, দুটোই দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। আর ওই গ্রুপে না আমি কয়েকটা বাক্য দিয়ে দেব, ছোট ছোট বাক্য। আজকের যেটুকু পড়া হয়েছে ধাতু অর্থ আর আখ্যাতের সম্বন্ধ করে, সেইটুকু আপনারা পড়ে আসবেন। ঠিক আছে, এই গ্রুপে আমি কয়েকটা বাক্য দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত থাকতে হবে।